একদম ফালতু কথা বলবেন না, পারেনি শুধু এসব বাজে কথা বলতে। মোটেও বাজে কথা না। আপনি একেবারে ফুল বাবু সেজে চলে এসেছেন পাত্রী দেখতে। মেয়েকে না জেনেই নাচতে নাচতে সেজেগুজে চলে এসেছেন। আপনি তো শিশু না। সে তো আপনিও সেজেগুজে শাড়ি পরে সামনে এসে বসছেন। এখন বলুন আমার কি ভাবা উচিত? সেটার এক্সকিউজ আপনাকে কেন দেব? তাহলে আমাকে বলছেন কেন? কারণ আপনি একটা গোলমেলে লোক, বিশ্বাসযোগ্য নন। আর আপনি বুঝি বিশ্বাসের বড়ি গিলে বসে আছেন? এতক্ষণে বাকিরা সামলে নিয়েছে। সহসা এমন পরিস্থিতির জন্য উৎপল আর ঈপ্সিতাবাদে কারোরই মানসিক প্রস্তুতি ছিল না। আনোয়ারা ছেলেকে থামিয়ে দিয়ে মৃদু ধমক দিয়ে বললে, থাকিমু, কি বাজে তর্ক করছিস? আমি তর্ক করছি শুধু? মেয়েদের সাথে এভাবে কথা বলতে হয়? ইমরোজ চুপ করলো। মেয়ে বলেই এত ঔদ্ধত্য দেখাবার পরেও পার পেয়ে গেছে, নইলে মায়াও ফিসফিস করে মেয়েকে সাবধান করলেন। সিন ক্রিয়েট করবি না, বলে দিলাম। আপা, রাত্রিকা আমার খুব পছন্দ। ইমরোজকে কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন। ঈপ্সিতাও এবার মায়ার সাথে তাল মিলিয়ে বলল। আমারও খুব পছন্দ হয়েছে। ঈপ্সিতাও এবার মায়ের সাথে তাল মিলিয়ে বলল। ইমরোজ বিস্মিত দৃষ্টিতে মা আর বোনের দিকে তাকালো। এরা নাকি ওর সবচাইতে আপন মানুষ। ওকে জনমানবহীন জঙ্গলে নির্বাসন দেবার পায়তারা করছে। ওর বিশ্বাস হচ্ছে না। আমরা আর কি প্রশ্ন করব? ওরা না হয় নিজেরা কথা বলে নিক। উৎপল বলল। বাবা, আগে আমরা ছেলেকে একটু যাচাই করে দেখি। ও নিজের বোনকে চেনে। এখনই ওদের আলাদা করে কথা বলতে দিলে সব ভন্ডুল হয়ে যাবে। রাত্রি কটমট করে ভাইয়ের দিকে তাকালো। উৎপল আজ পাত্তা দিল না। আমার ভাইয়া খুব ভালো রান্না করতে পারে, নিজের ঘর নিজেই গোছায়। ইমরোজ দৃষ্টি দিয়ে আগুন ছড়িয়ে ঈপ্সিতাকে ভস্ম করে দিতে চাইলো যেন। মানে কি সার্কাস চলছে? সে কি কোরবানির হাটের গরু? হৃষ্টপুষ্ট কিনা সেসব মাপঝোপ করে নেবে। এই দিন দেখার জন্য বয়সে এত বড় হয়েছে। তাই নাকি? বাহ, খুব ভালো গুণ তো এটা। উৎপলের কথায় আনোয়ারা বললেন। জীবনে চলার জন্য টুকিটাকি কাজ ছেলে মেয়ে সবাইকেই রপ্ত করতে হয়। বাড়িতে মা হোক স্ত্রী হোক, তাদের একটু সাহায্য করায় অসম্মানের তো কিছু নেই, বরং কাজটা তাদের যতটা ততটাই নিজেরও। আজ আর কাজ কাজই। আমরাই ছেলেদের কাজ মেয়েদের কাজ নিয়ে ক্লাসিফিকেশন করে নিয়েছি। কথাবার্তা চললো বেশ অনেকক্ষণ। খাবার টেবিলে ইমরোজের সাথে হাবিব সাহেব আর উৎপলের আড্ডা বেশ জমে উঠলো। প্রথম দিকে ওদের ঝগড়া করতে দেখে ইমরোজকে অ্যারোগেন্ট বলে মনে হচ্ছিল, কিন্তু এখন কথা বলে ভীষণ ভালো লাগলো। মাথা থেকে চিন্তার বোঝা নামলো। ইমরোজ দেখেন এই বাড়িতে রাত্রি বাদে আর প্রত্যেকেই ভারী আন্তরিক। ওর উপরে রাগ তাই পরিবারের অন্যদের উপরে প্রকাশ করা ঠিক নয়, তাই তাদের সাথে ওর সহজাত আচরণই করলো। ফিরে যাচ্ছিল, এর মধ্যে একটা টেক্সট মেসেজ এলো। আপনি ভুলেও যদি বিয়েতে রাজি হয়েছেন তাহলে ভীষণ পস্তাবেন। রাত্রি। ইমরোজ সাথে সাথে লিখলো। আমি তো আপনাকে বিয়ে করার জন্য মরেই যাচ্ছে। আপনার মতো মেয়েকে বিয়ে করে নিজের শান্তি নষ্ট করার চাইতে জঙ্গলে গিয়ে পশু পাখিদের সাথে বাস করাটাও শান্তির। রিপ্লাই এলো 1 মিনিটের মধ্যে। আমার মতো মেয়ে মানে কি? উন্মাদ। আমি যদি উন্মাদ হই তবে আপনি গাধা প্রজাতির মানুষ, যার মাথায় একতলা বুদ্ধিও নেই, অথচ লজিকলেস কথার খই ফুটছে। আপনি শুধু উন্মাদ না, মহা উন্মাদ। এই যে দেখলেন, আপনার নিজের কথার স্থায়ী নেই। মিনিটে মিনিটে আমাকে দেওয়া ডিসিশন পরিবর্তন করছেন। এত ঝগড়ুটে মানুষের মতো তর্ক না করে নিজের উপর ভরসা বাড়ান, যাতে নিজেরই মতামত চেঞ্জ না হয়। আর টেক্সট লিখলো না, মনে মনে আওড়ালো। অসহ্য। গিয়েই চিন্তাটা কেন করলি? মাঝ রাস্তায় আনোয়ারার প্রশ্নে মুঠোফোন থেকে চোখ তুললো ইমরোজ। মা, ওকে আমি বিয়ে করবো না। তাহলে কাকে বিয়ে করবি? পছন্দের কেউ আছে তোর? ঈপ্সিতা পাশে বসে ভাবলো, ওকে মা কেন এই প্রশ্ন করলেন না? তাহলে এত এত প্ল্যান করতে হতো না। না। তাহলে এভাবে আইবুড়ো সেজে বসে থাকবি? এটাই দেখার বাকি ছিল। ভেবেছিলাম নাতি নাতনির সাথে একটু আনন্দ করব, সেই সুখ কি আর আমার কপালে আছে? মা প্লিজ, তোমার মেলো ড্রামা আবার শুরু করো না, ভালো লাগছে না। মেলোড্রামা দেখেছিস কি তুই? মেলোড্রামা কত প্রকার, কি কি উদাহরণ সব ব্যাখ্যা সব দেখবি। এটাই শুনতে হলো আমার? আমি ওই মেয়েকে বিয়ে করবো না, তার সাথে বনবাসে চলে যাব। তাহলে তাই যা, কয়েকদিন পরে বুড়ো হবি। আধ বুড়ো অবিবাহিত ছেলেকে চোখের সামনে দেখতে চাই না। শোন,
যতই ধানাই পানাই কর, কোনো লাভ হবে না। তোর পছন্দ থাকলে বিবেচনা করে দেখতাম, যেহেতু নেই তাই রাত্রি ফাইনাল। মা, অপ্রয়োজনীয় কথা আমি শুনি না। ওরা চলে যাবার পরে বসার ঘরে উৎপল বসে আছে। ওর বাবা মায়ের সাথে রাত্রি নিজের ঘর থেকে বের হয়নি। উৎপল প্রশ্ন করলো। ছেলেকে কেমন দেখলে তোমরা? মায়া বললেন, এমনিতে তো ভালোই মনে হলো, কিন্তু ওরা দুজন তো একজন আরেকজনকে সহ্যই করতে পারে না বলে মনে হলো, এটাই ভাবনার। উৎপল উত্তর গুছিয়ে রেখেছিল, বলল, মা, এভাবে কেউ অল্প পরিচিত কারোর সাথে ঝগড়া করে? তুমি বলো। তাছাড়া সেদিন ওই লোকটা কি বললো শোনোনি? আমরা তো মনে হচ্ছে কাহিনী অন্য। বাবা বললেন, কি কাহিনী? আমার ওদের কথাবার্তার ধরন দেখে মনে হলো দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু কোনো কারণে ওদের মধ্যে মনোমালিন্য চলছে। ইগো কাটিয়ে উঠে কেউ এগিয়ে আসছে না, দুজনেই অন্যজনের জন্য অপেক্ষা করছে। রাত্রির আপনজন হিসেবে ওদের সাহায্য করা আমাদের দায়িত্ব না? মায়া ভাবলেন উৎপলের কথা ফেলে দেবার মতো নয়, নইলে অকারণে এভাবে ঝগড়া করবে কেন স্বল্প পরিচিত কারোর সাথে। ঠিক আছে, রাত্রিকে জিজ্ঞেস করে দেখি। মা, তোমার মনে হয় ও এখন তোমাকে বলবে কিছু? তাও ঠিক। রাত্রির মাথায় আগুন জ্বলছে, শাড়ি বদলে ফেলেছে, সেটা এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ওই বিরক্তিকর ছেলের জন্য ওকে এই শাড়ি পরতে হয়েছে, ভাবলেই অসহ্য লাগছে। এই শাড়িটা জ্বালিয়ে দিতে পারলে শান্তি পেত। কি লজ্জা, অপমানে ওর মাথা কাটা যাচ্ছে। পরক্ষণেই ভাবলো নিরীহ শাড়ির উপরে রাগ করে লাভ কি, বরং এত সুন্দর শাড়িটা নষ্ট হবে। ইমরোজের মাথায় আগুনটা ধরালে কাজের কাজ হতো। সে নিজের রুম থেকে বেরিয়ে উৎপলের রুমে এলো। ভাইয়া, তুমি এটা কেন করলে? উৎপল শঙ্কিত হলো, ধরা পড়ে গেল নাকি। কি করেছি আমি? ওই লোকটার সাথে আলাদা করে কথা বলার বাগড়া দিলে কেন? তাহলে কি হতো? কি আবার হতো? ওই তারকাটাকে উচিত শিক্ষা দিতাম। তাহলে তুই এই বিয়ে করতে চাস না? প্রশ্নই আসে না। আমাকে চেনে না, আমাকে বলে কি না আপনার মতো মেয়েকে বিয়ে করার চাইতে জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে সংসার করব। আমার মতো মেয়ে বলে সে আমাকে অপমান করেছে, সেটার সুদ সহ ফেরত দিতাম। এই সুযোগ তোমার জন্য নষ্ট হলো আজ। তোর চাইতে পশু পাখির সাথে সংসার করা ভালো, এই কথা বলেছে? এত বড় সাহস ওর! তুই এর শোধ তুলবি না? অবশ্যই তুলবো, এমনি এমনি ছেড়ে দেবো নাকি? তোর জায়গায় আমি হলে এই বিয়েতে রাজি হয়ে যেতাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? আমি ঠান্ডা মাথায় বলছি। শোন, ওকে তুই শাস্তি দিতে চাস, তাই না? ওকে শাস্তি দেওয়ার এর চাইতে ভালো সুযোগ আর কোনোদিন পাবি না। তোকে বিয়ে করার চাইতে ও অন্য যে কোনো কিছু করতে রাজি, তাহলে সেটাই কর যেটা ও চায় না। তারপর সারা জীবন ধরে শাস্তি দিতে পারবি। কিন্তু ওই মাথা মোটা তাদ্রককে এই শাস্তি দেওয়াটা তো আমার জন্য ওর শাস্তি স্বরূপ। তা অবশ্য ঠিক। তাহলে ওর ইচ্ছাই প্রাধান্য দে। কি আর করবি? ওর বোনের বিয়ে হয়ে গেলে তো তোর সাথে আর ওর যোগাযোগও হবে না। অপমানের শোধটাও তুলবে কিভাবে? উৎপল নিজের বোনকে চেনে, ইপসিতার কাছ থেকে ইমরোজ সম্পর্কে অনেক কিছু শুনেছে। আজ নিজেও কথা বলে এটুকু বুঝতে পেরেছে, রেগে একটু মুখে হম্বিতম্বি করা পর্যন্তই মানুষ হিসেবে খারাপ নয় ছেলেটা। দুটো বরফের টুকরো এক পাত্রে রাখলে কিছুক্ষণ পরেই গলে জল হয়ে একসাথে মিশে যায়। তখন আর এদের আলাদা করে কোনো অস্তিত্ব থাকে না। ওরা দুটো কিছুদিন ঠোকাঠুকি করে ঠিকই, একদিন ওই বরফ গলা পানির মতো একাকার হয়ে যাবে, এটাই ওর বিশ্বাস। সেই জন্যেই আরো উস্কে দিল। রাত্রি ভীষণ বুদ্ধিমতী, তবে একটাই সমস্যা, কেউ ঢিল ছুঁড়লে পাটকেল না ছোড়া পর্যন্ত ওর ঠিক স্বস্তি হয় না। এই সুযোগটা ওর নেওয়া উচিত বলেই মনে হলো। সে নিজের ঘরে ফিরে এলো। উৎপলের পরামর্শটা গুরুত্ব সহকারে বেশ সময় নিয়ে ভাবলো। এরপর জাহিদকে কল দিল। জাহিদ ভাই, তোমাকে 313 নম্বর ফাইলের ইপসিতা তার ভাইয়ের ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছিলাম, করেছিলে? হ্যাঁ, বোরিং লাইফস্টাইল, কলেজ টু বাসা, বাসা টু কলেজ, মাঝে মধ্যে অল্প কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, এতটুকুই। আচ্ছা, ওইটা বাদ দাও, নতুন করে খোঁজ নাও। ওই ব্যাটার স্বভাব চরিত্র কেমন, প্রেম ঘটিত ব্যাপার স্যাপার আছে কিনা সব দেখবে। উনিও কি আমাদের সার্ভিস চাইছেন নাকি? পরে বলবো, একটু দ্রুত দেখতে পারবে? আর্জেন্ট। আচ্ছা, দেখি। ওকে উন্মাদ বলা কত বড় স্পর্ধা! উন্মাদ কাকে বলে হাড়ে মজ্জায় টের পাইয়ে তবে দম নেবে রাত্রি। যদিও ইমরোজের প্রতি ওর কোনো আগ্রহ নেই, তবুও অন্যের বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করার কোনো ইচ্ছে ওর নেই। যেই কারণেই হোক চারিত্রিক সার্টিফিকেটে উত্তীর্ণ কিনা সেটাও দেখে নিয়ে এসে এগুতে চাই।
মায়া ব্যাংকে এসেছিলেন, কাজ শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার পাশে একটা রিক্সা এসে থামলো। ইমরোজ তাকে দেখে নেমে দাঁড়িয়ে সালাম দিল। কেমন আছো বাবা? ভালো। আপনি কেমন আছেন আন্টি? ভালো। তোমার মা কেমন আছে? শরীর ভালো? জি আন্টি, মা ভালো আছে। আজ সূর্যের তেজ একটু বেশি, ইমরোজ বলল। আন্টি, আপনি রিক্সা নিয়ে চলে যান। তুমি? আমি ম্যানেজ করে নেব আন্টি। আপনি রোদে দাঁড়িয়ে থাকবেন না, শরীর খারাপ করবে। ভালো থেকো বাবা। মামা, একটু সাবধানে নিয়ে যাবেন। এমন ব্যবহারে মায়ার অনেক মনের দ্বিধা কেটে গেল। কি ভালো ছেলে, তিনি তো ওকে দেখেননি, চাইলেই পাশ কাটিয়ে নিজের কাজে চলে যেতে পারত, কিন্তু নিজে নেমে তাকে ওই রিকশায় তুলে দিল। রাত্রির ইমরোজকে বিয়ে করতে আপত্তি নেই, এই কথাটা 10 দিনের মধ্যেই আনোয়ারকে জানিয়ে দিলেন মায়া। ইমরোজের প্রতি নিজের সন্তুষ্টির কথাও জানাতে ভোলেননি। আনোয়ারা বললেন, আপা, ওদের মতিগতি যে কোনো সময় ঘুরে যেতে পারে। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন শুরু করি, কি বলেন? আমিও তাই ভেবেছি আপা। আমি ওদের বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আনোয়ারা ভীষণ খুশি হয়েছেন রাত্রি রাজি হওয়ায়। তিনি জানেন তার ছেলে যতই গাইগুই করুক তার কথা শেষ অব্দি ফেলবে না, গাইগুই তিনি কানেও তুলবেন না। ছেলে বৈরাগ্য পুষে রাখতে চাইলে হিমালয়ে যা গৌতম বুদ্ধের মতো তার চোখের সামনে থাকতে পারবে না। তার বয়স হয়ে গেছে, ইদানিং মৃত্যু চিন্তা ঘোরে মাথায়। ছেলে মেয়ের একটা সুখী সংসার তিনি চোখের সামনে দেখে যেতে চান। ওদিকে মেয়ের মতিগতিও তার ঠিকঠাক লাগছে না, তিনি চেষ্টা করছেন নজর রাখতে। ইমরোজের বিয়ে নিয়ে যেহেতু তাকে মাথা খাটাতে হচ্ছে, তাই ইপসিতার বিয়ের কথাবার্তা তেমন এগুচ্ছে না। তিনি ঠিক করলেন 2 সপ্তাহের বেশি সময় নেবেন না, এর মধ্যে বিয়ে সম্পন্ন করে মেয়ের বিয়ে নিয়ে আবারও তোড়জোড় শুরু করবেন। বিষয়টা ছেলেকে একটু আয়োজন করে জানাতে হবে। তিনি পোলাও কোরমা রান্না করলেন, সাথে পায়েস। তার হাতের ঘন দুধের পায়েস ছেলের খুব পছন্দ। কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে খেতে এলো ইমরোজ। কি ব্যাপার মা, আজ কোনো স্পেশাল দিন? হ্যাঁ, বস। ইমরোজ মনে করার চেষ্টা করলো আজ কারোর জন্মদিন কিনা। না, অবশ্য মা প্রায় সময় নিয়ে নানা রকম রান্না করেন, তিনি রাঁধতে ভালোবাসেন, তাই আর কোনো প্রশ্ন করলো না। খেতে খেতে ইপসিতা বলল, করলো। মা, আজ বিকেলে একটু বাইরে যাব। ইমরোজ জিজ্ঞেস করলো, কেন? তোর তো কালই এক্সাম শেষ হয়েছে। সেজন্যই সুবর্ণা, মোনা ওরা সবাই আসবে। অনার্স শেষ হয়ে গেল, সবাই সেটা সেলিব্রেট করতে চায়। আর বাধা এলো না। ইপসিতা আসলে যাবে উৎপলের সাথে দেখা করতে। পরীক্ষা শেষ হওয়ার বাইরে যেতে মিথ্যা অজুহাত দিতে হলো। পুরোপুরি মিথ্যা না অবশ্য, ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ থেকে চম্পট দেবে। মিথ্যা বলতে একটু খারাপই লাগলো। খাবার পরে পায়েসের বাটি ওদের দিকে এগিয়ে দিলেন জানোয়াররা। ইমরোজ সবে 1 চামচ পায়েস মুখে তুলেছে, তখনই মা বললেন, রাত্রি রাজি হয়েছে কিসে? মঙ্গল গ্রহে যেতে। কিসে রাজি হবার কথা, গাধা, বিয়েতে। কি? ইমরোজের মস্তিষ্কে কথাটা প্রসেস হতে সময় নিল খানিকটা। এর মধ্যে আনোয়ারা সহাস্যে বললেন, তোকে বিয়ে করতে ওর আপত্তি নেই। প্রবল শকে পায়েস ইমরোজের নাকে উঠে গেছে, কাশি উঠেছে। মা উঠে ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ওকে শান্ত করে পানির গ্লাস এগিয়ে দিলেন। এমন ভাবে ভয় পেলি মনে হয় বিয়ে না, বিচারকের কাছ থেকে ফাঁসির রায় শুনলি। আরে বিয়ে একটা খুশির জিনিস, আনন্দের জিনিস। এটা ফাঁসির রায়ের চাইতেও ভয়ঙ্কর। বলতে বলতে নিজেকে ধাতস্থ করে নিল ইমরোজ। সে রাজি হলে তো হচ্ছে না, ওনার আপত্তি না থাকতে পারে, কিন্তু আমার আপত্তি আছে। আমি রাজি না। দন্তান নয়কারের না। তুই ভুলে যাচ্ছিস ইমু, আমি স্কুলে মাস্টারি করেছি, আমাকে বানান শেখাতে আসবি না। আমি তোর মা। তোর গ আকারে গা, ধ আকারে ধা, গাধা লেভেলের স্টুডেন্ট না। অ আ ক খ আমার কাছ থেকেই প্রথম শিখেছিস। ইমরোজ বিস্ফোরিত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। সে ওর অনাপত্তি জানিয়েছে, আর মা কিনা বানান নিয়ে পড়ে আছেন। ওর যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছেন। আর ওই অভব্য মেয়েটারও তো কথা ঠিক নেই, এমন ভাব যে ওকে সহ্যই করতে পারে না। তলে তলে বিয়েতে রাজি হয়ে গেছে। ইমরোজ এটা ভেবে নিশ্চিন্ত ছিল যে রাত্রি কিছুতেই রাজি হবে না। এটা ভেবেই নির্ভর ছিল, মেয়েটা দেখছি একেবারে ভরসাযোগ্য নয়, ভুল হয়ে গেছে একটা ম্যানারলেস মেয়ের উপরে ভরসা করে। সেই দিনই কত বড় গলায় ওকে শাসালো, আর এই কয়দিনেই ইমরোজ কি এমন রসগোল্লা হয়ে গেল ওর কাছে যে তিরিং বিরিং নাচতে নাচতে বিয়েতে মত দিয়ে দিল। মা,
একটা কথা বলি, আমি ওকে বিয়ে করব না। বিয়েটা করবি? ওকেই করতে হবে। তোর বহুত ধানের পানি দেখেছি, আর সহ্য করব না। আমি ওদের কথা দিয়েছি, এখন আর পিছিয়ে আসার জায়গা নেই। একটা প্রেম করতি বা কাউকে পছন্দ থাকলে তার সাথে বিয়েতে আপত্তি করতাম না, কিন্তু নেই যেহেতু, তাই এটাই শেষ কথা। FINAL, ফাইনাল বানানোর খেলা আমিও খেলতে জানি। ইমরোজ প্রিয় পায়েস না খেয়ে উঠে চলে গেল নিজের ঘরে। মোবাইলটা হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্ট থেকে রাত্রির নম্বর বের করে কল করলো। কয়েকবার রিং হবার পরে পঞ্চমবারে ধরলো। ধরেই বলল, এতবার কল দিচ্ছেন কেন? যখন দেখছেন কেউ কল রিসিভ করছে না, তার মানে সে ব্যস্ত আছে। এতটুকু ম্যানার্স জানেন না? ইমরোজের মাথায় এমনিতেই ভিয়াজ হয়েছিল। রাত্রির কথা যেন তাতে ঘি ঢাললো। এত ম্যানারিজমের জ্ঞান ছাড়বেন না তো। নিজের ম্যানার জানেন? নিজে যা জানেন না সেটা নিয়ে অন্যকে উপদেশ দেওয়াটা অভদ্রতা। কলটা আপনি করেছেন, তার মানে প্রয়োজনটা আপনার। আমার হাতে সময় কম, নইলে ডিটেইলড এক্সপ্লেনেশন দিতাম। দ্রুত উগরান। অগ্রাণ মানে যা পেটে আছে তা উগরে ফেলুন, আমার এখন সময় নেই। ইমরোজের ইচ্ছে করছিল একটা হাতুড়ি দিয়ে এই মেয়ের মাথায় খুলি ফাটিয়ে দিতে, কিন্তু সে এখন কাদায় পড়া হাতি, আর হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। আর এই মেয়ের সাক্ষাৎ বাঘিনী। পরক্ষণেই নিজের ভাবনাকে শুদ্ধ করলো। এমন ভালো বিশেষণ ওই মেয়ের জন্য না, সাপিনী কিংবা সর্প রানী বলা যায়। সেদিন তো খুব বড় গলায় বললেন যে আমাকে বিয়ে করবেন না, আমাকে অপমান করলেন। হঠাৎ রাজি হলেন কেন তাহলে? ভেবে দেখলাম আপনি মানুষটা পারফেক্ট হাজব্যান্ড ম্যাটেরিয়াল। গার্লফ্রেন্ড নেই, রান্না বান্না পারেন, ঘর গোছাতে পারেন, আবার মাম্মাস বয়। তাই ভাবলাম হাতছাড়া করা ঠিক হবে না। সবকিছু বিবেচনা করে আপনাকে পছন্দ হয়ে গেল। রাত্রির কথার ব্যঙ্গাত্মক ভঙ্গি ধরতে মহা বুদ্ধিমান হতে হয় না। গা জ্বালানো হাসিটা যেন অদেখা দূরত্বে থেকেও স্পষ্ট দেখতে পেল ইমরোজ। রাত্রি প্লিজ বিয়েটা ভেঙে দিন। দেখুন, আমার কিন্তু কোনো সমস্যা নেই আপনাকে বিয়ে করতে। সমস্যাটা আপনার। আপনি যদি বিয়ে ভাঙতে পারেন ভাঙুন। গ্রো অ্যাপ ম্যান, নিজের কাজ নিজে করতে শিখুন। ইমরোজ উত্তর দিতেই যাচ্ছিল, ওকে থামিয়ে দিয়ে রাত্রি বলল, অনেক সময় নষ্ট করেছেন। আপনার মতো বাধা ধরা মাস শেষ হলে স্যালারি আমার পকেটে আসে না। আর বিরক্ত করবেন না। বলে মুখের উপরে কলটা কেটে দিল। রাগে অপমানে ইমরোজের সারা গা জ্বলছে। দুপুরের খাবারটাও হজম হচ্ছে না। কি করবে সে? কি করলে এই আতন্তর থেকে মুক্তি মিলবে? আল্লাহ রক্ষা করো। রাত্রি জানতো ইমরোজ ওর সাথে অবশ্যই যোগাযোগ করবে, তাই আগে থেকেই প্রস্তুত ছিল। তবে এটাও চাই বিয়ের আগে যত কম কথা বলা যায় তত ভালো, নইলে মেজাজ আরো বেশি বিগড়ে গেলে নিজেই বেঁকে বসতে পারে। তখন প্রতিশোধ নেওয়া হবে না। জাহিদ ওকে রিপোর্ট দেবার পরে গিয়ে বজ্জা নিয়ে এসেছে মাকে। রিপোর্ট দেখে হাঁপ ছেড়ে বেঁচেছে রাত্রি। আচরণগত সমস্যা প্রকট থাকলেও চারিত্রিক কোনো সমস্যা নেই। জাহিদের এক কাজিন নাকি ওই কলেজে পড়ে। সে জানিয়েছে আলাদা করে মেয়ের কথা বলতে গেলে প্রয়োজনীয় কথার বাইরে নাকি একটাও কথা বলে না। প্রতিশোধের জন্য হলেও ক্যারেক্টার সার্টিফিকেট পাসমার্ক না পেলে সে রাজি হতো না কিছুতেই। বিয়েতে কেন রাজি হয়েছে সেটা বলতে গিয়ে ওর ভীষণ হাসি পাচ্ছিল। হতবুদ্ধি ইমরোজের চেহারাটা কল্পনা করে হেসেও ফেলেছিল বলতে বলতে। একে জ্বালাতে এত মজা লাগে কেন? এক ধরনের পৈশাচিক আনন্দ। চেহারাটা সামনে বসে দেখতে কেমন লাগবে চিন্তা করেই হেসে ফেললো রাত্রি। ইপসিতা এসে খুশির খবরটা উৎপলকে দিল। ওদের এই মিশন বিবাহ প্রায় সফলতার দ্বারপ্রান্তে। উৎপল সহসা খানিকটা যেন গম্ভীর হয়ে গেল। আমার কোনো ভুল করছি না তো? ইপসিতার মনেও কিঞ্চিত দ্বিধা যে নেই তা নয়, তবে নিজের ভাইকে সে চেনে। বাহিরে থেকে যতই রাগী হোক, ভেতরে ভেতরে এখনো অদ্ভুত এক সরল শিশু ঘাপটি বেড়ে আছে। সে অভয় দিল প্রেমিক প্রবরকে। ভুল হচ্ছে না, আমার ভাইয়া হার্মফুল নয়। রাত্রি আপু খুব ভালো থাকবে। ওরা কাছাকাছি থাকলে কতক্ষণ আর ঝগড়াঝাটি করবে? একজন আরেকজনকে ঠিকই চিনতে পারবে। চিনতে শুরু করলেই প্রেমে পড়বে। আমার বিশ্বাস ওদের দাম্পত্য ঈর্ষণীয় হবে। এই ভরসাতেই তো ওরা এগিয়েছে। সব ভালো হোক। আমরা কবে আমাদের কথা বলবো উৎপল? উৎপলের চোখে ঘোর লাগে। ওদের না হওয়া একটা সংসারের স্বপ্ন ঘোর। ওদের বিয়েটা ভালোই ভালোই হয়ে যায়, এর পরপরই মাকে তোমার কথাটা বলবো। হাবিব সাহেব পত্রিকা হাতে নিচ্ছিলেন। মায়া কড়া গলায় বললেন, মেয়েটা কি আমার একার? মেয়ের বিয়ে আর তুমি এখনো পত্রিকায় মুখ ডুবিয়ে বসে আছো?
তোমার কোনো দায় দায়িত্ব নেই? বসতে পারলাম কই, তার আগেই তো চেঁচিয়ে উঠলো। উৎপলের বাবা, ওনারা চাইছেন যত দ্রুত সম্ভব বিয়েটা হয়ে যাক। তোমার মেয়ে রাজি হয়েছে ঠিকই, কিন্তু বেঁকে বসতে কতক্ষণ? আমারও তাই মত। তুমি কি বলো? একটু বেশি তাড়াহুড়া হচ্ছে না? তা একটু হচ্ছে, কিন্তু ছেলেটা ভালো, ভদ্র, আদব কায়দা জানে। সেদিন দেখা হয়েছিল, বলেছেই তো। তাছাড়া আনোয়ার আপা ভীষণ মজার মানুষ, খোলা মনের মানুষ, কোনো কুটিলতা নেই। ইপসিতাও লক্ষ্মী মেয়ে, আল্লাহ ভরসা বলে শুরু করা যেতে পারে। এটা অবশ্য ঠিক বলেছো। চারপাশে এমন সব গল্প শুনি, সেখানে এমন মানুষ যে পরিবারতে আছে সেখানে মেয়ে দেওয়া যায়। ঠিক আছে, আমরা একসাথে আরেকবার বসে দিনক্ষণ ঠিক করি, বাকিটা আল্লাহ ভরসা। ইমরোজ পরের দিন বাসায় এসে শুনলো মা নাকি এখনো অবধি খাবার মুখে তোলেননি, এমনকি পানিও না। ইপসিতার কাছ থেকে কথাটা শুনে এসে ছুটে মায়ের ঘরে গেল। আনোয়ারা শুয়ে আছেন চোখ বন্ধ করে। ছেলের সাড়া পেয়েও তিনি চোখ খুললেন না। মা, তুমি খাওনি কেন? তোমার ওষুধও খাওনি, এই শরীরে না খেয়ে আছো কেন? তোদের খাবার রান্না করা আছে, খেয়ে নে। তুমিও চলো মা। তিনি চোখ খুলে উঠে বসলেন, কিন্তু নামার কোনো লক্ষণ তার মধ্যে পরিলক্ষিত হলো না। কি করব গিয়ে? শরীর ঠিক করে কি লাভ? ছেলে পণ করেছে, বিয়ে করবে না। আমি আর কয়দিন? আমার কথা ভাবিস তুই? একজন মায়ের সন্তানের জন্য কত চিন্তা হয়। তোর ধারণা আছে ইফিতার বিয়ে হয়ে যাবে? আমি আর কয়দিন? এরপরে তুই কি করবি বাবু? একা থাকবি? একা থাকা যায় সারা জীবন? একাকিত্বের মানে জানিস? মানুষটা চলে যাবার পরে আমি তোদের দিকে তাকিয়ে বেঁচেছিলাম। আমার বাঁচার অবলম্বন ছিলি তোরা। তুই কি করে থাকবি ইমু? জীবনটা যত ছোট মনে হয় ততটা ছোট কি? এত লম্বা সময় একা থাকতে পারে না কেউ। তোর ভালো চাওয়াটা আমার অন্যায়? বলতে বলতে আনোয়ারার চোখ ঝাপসা হয়ে এলো, কিছু জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। ইমরোজ মাকে সবসময় মেলোড্রামা করতে দেখেছে, হাসতে দেখেছে, কিন্তু আজ সেসবের ছিটে ফোঁটাও নেই। এই কান্না সত্যিই তার হৃদয়ের গভীর থেকে উৎসারিত। সন্তানের জন্য অপার স্নেহ আর আশঙ্কার দোলাচল থেকে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। তার এই ভঙ্গুর দশা তিনি কোনোদিন সন্তানদের দেখাতে চাননি। ইমরোজ মায়ের পাশে বসে তার কাঁধে মাথা রাখলো। মা, এভাবে বলো না প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি আর ইপসিতা ছাড়া আমার কে আছে বলো? চলো খেয়ে নাও প্লিজ মা। আমার গলা দিয়ে খাবার নামবে না, তুই যা খেয়ে নে। ইমরোজ আরো কিছুক্ষণ মায়ের কাঁধে মাথা রেখে নিশ্চুপ বসে রইল। কতক্ষণ পরে জানে না সে মুখ খুলল। তোমার খুশির চাইতে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। এই বিয়ে করলে যদি তুমি খুশি হও তাহলে আমার আপত্তি নেই। ইমরোজ জানে না কখন ওর চোখও ঝাপসা হয়ে এসেছে। আনোয়ারা ছেলের মুখটা দুই হাতে ধরলেন, এরপর ডান হাতে ওর চোখ মুছিয়ে দিয়ে বললেন, দেখিস তুই খুব সুখী হবি বাবু। আমার দোয়া সব সময় তোদের সাথে আছে, থাকবে। ইমরোজ যেন এখন নিজের মধ্যে নেই। কি হচ্ছে না হচ্ছে, কি বলছে নিজেও জানে না। শুধু জানে ওর মা কাঁদছে, কষ্টের কারণ সে নিজে। সেই কষ্ট ওকে লাঘব করতে হবে। এবার চলো মা, খেয়ে নাও। চল। মৃদু হেসে ছেলের মাথায় পরম মমতায় হাত রেখে বললেন আনোয়ারা। মনে মনে নিজের সমস্তটা দিয়ে প্রার্থনা করলেন। দুদিনের মধ্যেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। সামনের শুক্রবার বিয়ের দিন ধার্য করা হলো। দুই বাড়ি জুড়ে বিয়ের আমেজ শুরু হয়ে গেছে। বেশ আড়ম্বরপূর্ণ আয়োজনে বিয়ে দেবার মনোবাসনা দুই পরিবারেরই। বিয়ের কেনাকাটা হবে আজ, হাতে একেবারেই সময় নেই। আনোয়ারা কল দিলেন রাত্রিকে। মা, তুমি কি আজ সময় বের করতে পারবে? বিয়ের কেনাকাটা করতে হবে। ম্যাম, আপনার পছন্দ মতো কেনাকাটা করলেই হবে। সে কি কথা মা, তোমরা আজকালকার পোলাপান। তাছাড়া তুমি যেহেতু ব্যবহার করবে, পরে পছন্দ না হলে আলমারিতে ফেলে না রেখে নিজের পছন্দ করে নেওয়াটাই তো ভালো। সবার পছন্দ আলাদা, তাই না? অকাঠ্য যুক্তিতে রাত্রি আর অমত করতে পারল না। ঠিক আছে ম্যাম, আমি সময় বের করে নেব। বেশ, ইমরোজ আর ইপসিতা তোমার বাসা থেকে তোমাকে নিয়ে যাবে, তুমি রেডি থেকো। আর একটা কথা মা, এখন আর ম্যাম বলছো কেন? নতুন সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, সেখানে এই সম্বন্ধটা খুব বেমানান লাগছে।
আমি চেষ্টা করব। আনোয়ারা ভীষণ খোশ মেজাজে আছেন, তার ছেলে অবশেষে বৈরাগ্য ভাঙতে যাচ্ছে। এর চাইতে আনন্দের আর কি আছে। তিনি ইপসিতাকে রেডি হতে বলে ইমরোজকে কল করলেন। সে কলেজে চলে গেছে। রিসিভ হলো না, নিশ্চয়ই ক্লাসে আছে। ক্লাসের সময় ফোন সাইলেন্ট মুডে রাখে। মিনিট 10 পরে ইমরোজ কল দিল। মা, ক্লাসে ছিলাম। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। শোন, তোকে যে জন্য কল করলাম, আজ একটু আগে চলে আসিস বাবু। কেন মা? কেন আবার? তোর বিয়ের কেনাকাটা করতে হবে না? তো আমার কাজ কি মা? তোর বিয়ে, তোর আর বউয়ের জন্য কেনাকাটা, সেটা কে করে দেবে? আমার সময় নেই। দেশের প্রাইম মিনিস্টারও যদি বিয়ে করে তাও ছুটি নিতে পারে, আর তুই কোথাকার কোন নবাব পুত্র যে তুই সময় পাচ্ছিস না? মা, তুমি বুঝতে চেষ্টা করো। অনেক বুঝেছি, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। চিনি বলেই জানি যে তুই একটা বাজে অজুহাত তৈরি করছিস, যার কোনো ভিত্তি নেই। তুই একটার মধ্যে বাসায় আসবি, খেয়েই বেরিয়ে যাবে রাত্রিকে নিয়ে। ইফসিতা যাবে তোদের সাথে। ইমরোজ তার নাছোড়বান্দা মাকে চেনে, তাই রাজি হয়ে গেল। ইপসিতা আগে থেকেই তৈরি হয়েছিল। ইমরোজকে ডাকতে এসে দেখলো তার ভাই এখনো ড্রেসিং টেবিলের আয়নার সামনে। ভাইয়া, এত মাঞ্জা মারার দরকার নেই। এসো, রাত্রি আপু রেডি হয়ে বসে আছে। ভালোভাবে কথা বলো। মানছে আমার আবার কে চেনিস? সেটা তুমি বুঝবে না। বাংলা শিক্ষকদের অভিধানে এইসব শব্দ নেই। বন্ধুদের সাথে আড্ডার অভিধানে আছে। কিছু বন্ধুদের সাথে আড্ডা দিস যে ভাষার বিকৃতি করে, আর তোর মনে হয় মেয়েরা তো ফাস্ট? ওদের মেকআপ করতেই লাগে 1 ঘন্টা। অনুরোধে আস্ত ঢেকিটাই মুখে তো পুড়ে নিয়েছে, গলদঘরণ হচ্ছে না। ছেলেবেলায় বাঘের গলায় হাড় আটকে যাবার গল্প পড়েছিল। গলা থেকে ঢেকি ছোটানোর কোনো মন্ত্র বা কৌশল ওর মাথায় আসছে না। ইমরোজের বাবার একটা গাড়ি ছিল, বেশ অনেক বছর আগে সেটা বিক্রি করেছিলেন মা। একজোড়া কানের দুল, ছোট্ট চেইন আর একজোড়া বালা ছাড়া অন্য সব গহনা বিক্রি করা হয়ে গেছে ওদের বাবার চিকিৎসার জন্য। বাবার কেনা ফ্ল্যাটটা আছে যেখানে ওরা থাকে। ইমরোজ গাড়ি কেনার টাকা জমাচ্ছে। ইপসিতার বিয়ের ড্রামাডোল শুরু হবার পরে মনে হলো বোনের বিয়েতেও তো খরচ হবে অনেক, এখন আবার নিজের বিয়ে। মা অবশ্য বলেছেন ওদের বিয়ের খরচ তিনিই করবেন, পেনশনের টাকা পেয়েছিলেন, সেটা সন্তানদের বিয়ের জন্য রেখে দিয়েছেন। টাকাগুলো হাতে আসার পরে তারও মনে হয়েছিল ছেলে মেয়েদের যাতায়াতের জন্য একটা গাড়ি কেনা যেতে পারে। কিন্তু স্বামীর অসুখ, তার চিকিৎসা ব্যয় দেখে মনে হয়েছে হাতে কিছু থাকুক, ভবিষ্যতে যদি তেমন মুহূর্ত কখনো আসে তখন টাকাগুলো কাজে লাগবে বলে। তিনি সবসময় বলেন, তুই কোনো একটা ভয়ঙ্কর বিপদে পড়বি, তোর কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তখন তুই মানুষ চিনবি। আমিও চিনেছি কে বন্ধু আর কে নয়। ওরা রাত্রির বাসার সামনে এসে কল দিতেই সে আর উৎপল নেমে এলো। ইপসিতার সাথে কুশল বিনিময় শেষে ইমরোজকে বলল। প্রায় 20 মিনিট হলো রেডি হয়ে বসে আছি, এত লেট? ইপসিতা বলল। ভাইয়া বলল তোমার নাকি রেডি হতে দেরি হবে, মেকআপ করতে নাকি 1 ঘন্টা লাগে, তাই ধীরে সুস্থে আসলাম। আমার রেডি হতে কতক্ষণ সময় লাগবে সেটা আপনি জানেন কি করে? মেয়েরা ঠিক সময় আসে নাকি? মেয়েদের সম্পর্কে দেখছি আপনার অগাধ জ্ঞান। তবে জানিয়ে রাখি, আমার কিন্তু বেশিক্ষণ লাগে না। হলেই ভালো। চরম বিরক্তি নিয়ে রাত্রির খুঁতখুঁতে বাতিক দেখছে ইমরোজ। বিয়ের শাড়ি পছন্দ করতেই 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে। এরপর বাকি জিনিস কিনতে কিনতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। ওর শেরওয়ানের ডিজাইনও পছন্দ করলো ওই মেয়েটা। কেন, সে কি নির্বোধ যে নিজের পোশাক পছন্দ করতে পারবে না? পরবে তো সে। রাত্রির শাড়ি কেনার সময় কি সে নাক গলিয়েছে? ওর ধারণা মেয়েটা ওকে ভোগান্তিতে ফেলার জন্যে এই মেয়ে ইচ্ছে করে এত সময় নিচ্ছে। উৎপল ইমরোজকে উৎসখুস করতে দেখে বলল। বিয়ের প্রথম শর্ত হলো বউকে নিজের সাথে থেকে শপিং করানো। আপনার এক্সপিরিয়েন্স আছে নাকি? উপলব্ধি ব্রো, উপলব্ধি। রাত্রির কথাই উৎপল এগিয়ে গেল। আর কতক্ষণ লাগবে? অসহ্য। রাত্রির কথাই ইমরোজ মনে মনে বলল। খুব শখ না আমাকে বিয়ে করার? আমিও দেখব এই শখ কই যায়। সামনে উৎপল আর ইপসিতা আছে বলে ভদ্রতা বশত কথা বাড়ালো না। শুভক্ষণ উপস্থিত। রাত্রিকে ভীষণ সুন্দর দেখাচ্ছে কনের সাজে। কনভেনশন সেন্টারে বসে আছে এখন। বর
রাত্রে এই কয়দিন তেমন গানা করলেও আজ শেষ মুহূর্তে এসে কেমন যেন নার্ভাস লাগছে। একে তো ভারী শাড়ি, তার উপর জমকালো সাজ, তার মধ্যে ভ্যাপসা গরম। এই গরমে কেউ বিয়ে করে? সব মিলিয়ে প্রচন্ড বিরক্ত লাগছে। উৎপল ভীষণ খুশি। ছোট বোনের বিয়ের খুশি তো আছেই। ওদের মিশন বিবাহ আজ পৃথিবীর অন্যতম সফলতম একটি মিশন হিসেবে নাম লেখাতে যাচ্ছে। শেরওয়ানি পরিহিত ইমরোজের আগমন ঘটলো। এসব চাকালো আয়োজন ঘনঘটা ওকে বিষ কাটার মতো খোঁচাচ্ছে। কোরবানির আগে গরুকে যেমন আদর করে যত্ন করে খাওয়ায়, সাজিয়ে দেয়, নিজেকে তেমন অবলা মনে হচ্ছে। মায়ের মুখের দিকে তাকিয়ে সে সহ্য করে নিচ্ছে। কাজীর উপস্থিতিতে বিবাহ সুসম্পন্ন হলো। দোয়াই থাকলো নববিবাহিত দম্পতির নতুন জীবনের জন্য দোয়া। কবুল বলার সময় ইমরোজের মনে হলো ফাঁসি কার্যকর হয়ে গেল। রাত্রির অস্বস্তি লাগছিল। কত মানুষের সে বিয়ে করিয়েছে, বিয়ে নিয়েই ওর কারবার, অথচ আজকের আগে ওদের অনুভূতিটা বুঝতে পারেনি। মনে হচ্ছে সব কেমন যে হয়ে গেল। বরকনের একসাথে ছবি তুলতেই বেচারা ফটোগ্রাফারকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এমন আনরোম্যান্টিক দুটোই যে চোখে প্রেম নিয়ে ঠিকঠাক পরস্পরের দিকে তাকাতেও পারেনি। ছবি সুন্দর না হলে সব দোষ পড়বে ফটোগ্রাফারের উপরে। নিজেরা পোজ দিতে পারে না, এক্সপ্রেশন জানবে না, তো তার কি করার আছে? উৎপল জাহিদের কাছ থেকে সিভি থেকে ওই লোকটার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে দাওয়াত দিয়েছিল। ওদের মিশনে অজান্তেই যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মাকে ওই লোকের কথার জন্যই বোঝানো গেছে যে রাত্রে ইমরোজের মধ্যে আগে থেকেই অনুভূতির খেলা চলছিল। সে উৎপলকে বলল, ভাইজান মাসাল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কি সুন্দর মানাইছে দুজনারে। এহেন বলেন, পান কোনো পাশে? এমন খাবার খাইলে পান না চাবাইয়া পারলে আত্মা জুড়ায় না। ইপসিতাকে এমন সাজিয়ে উৎপল আগে দেখেনি। সে মেসেজ পাঠালো, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, আজই বিয়ে করতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পরে উত্তর এলো, বোনের বিয়েতে ফোকাস করো, আমাকে সারা জীবনই দেখতে পারবে। কোণে বিদায়ের সময় হাবিব সাহেব ইমরোজের হাতে রাত্রির হাত ধরিয়ে দিলেন। প্রথম একটা অন্যরকম স্পর্শ। দুজনেই চোখ তুলে পরস্পরের দিকে তাকালো ক্ষণকালের জন্যে। এরপর দৃষ্টি অবনত করলো দুজনেই। বললেন, আমার মেয়েটাকে বুঝতে চেষ্টা করো বাবা। আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ। খুশি রাখার দায়িত্ব আজ থেকে তোমার। ইমরোজের মনে যাই থাকুক, ওর সহবত জ্ঞান ওকে তা প্রকাশ করে ঔদ্ধত্য দেখাতে বাধা দিল। সে মোলায়েম গলায় বলল, আমি চেষ্টা করব। ইমরোজের বাড়িতে এসেও বিয়ের আনুষ্ঠানিকতা যেন সে সবার নামই নিচ্ছে না। নানা কারণেই ওদের অনেক আত্মীয় স্বজনের সাথে খুব একটা দহরম মহরম নেই। তবুও ছেলের বিয়ে উপলক্ষে তাদের দাওয়াত দিয়েছেন আনোয়ারা। তাদের নানাজনের নানা মত আবদার সবকিছু ছাপি খুলে বসেছে ওদের বসার ঘরে। রাত্রির সম্পর্কে তাদের কৌতূহলের শেষ নেই। তার পেশা নিয়েও কারোর কারোর মাথা ব্যথা। রাত্রির ভীষণ ক্লান্ত লাগছিল। এখন মনে হচ্ছে বিয়ের সিদ্ধান্তটা না নিলেই বুঝি ভালো হতো। বিরক্ত হয়ে সে কিছু বলতেই যাচ্ছিল, এর মধ্যে আনোয়ারা এলেন। তিনি মহা ব্যস্ত। এত বড় আয়োজন তাকে একা হাতে সামলাতে হচ্ছে। ইপসিতার সাথে থাকছে, তবে তাতে খুব বেশি উপকার যে হচ্ছে এটা কিন্তু তিনি বলতে পারছেন না। ওদের উপর দিয়ে অনেক ঝক্কি গেছে, এখন রেস্ট দরকার। ইপসিতা রাত্রিকে নিয়ে যাও ওর ঘরে। এরপর রাত্রির উদ্দেশ্যে বললেন, মা যাও, ফ্রেশ হয়ে নাও, এরপর রেস্ট করো। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাতে দ্বিধাবোধ করবে না মা। আমি এখন থেকে তোমারও মা। এসো ভাবি। হাঁপ ছেড়ে ইপসিতার সাথে ইমরোজের ঘরে এলো রাত্রি। পুরো ঘর ফুলে সাজানো। চমৎকার সৌরভ ছড়াচ্ছে ফুলগুলো। ভীষণ পরিপাটি ঘরটা। চোখ বুলিয়ে পুরো ঘর পর্যবেক্ষণ করলো সে। ভাবি, ঘর পছন্দ হয়েছে তোমার? আমি নিজের হাতে সাজিয়েছি। হ্যাঁ, ভাবির সম্বোধনটা একেবারে নতুন ওর জন্য। আজ থেকে এটা ওর নতুন পরিবার। এই মানুষগুলো ওর পরিবারের সদস্য। একটা শব্দ উচ্চারণে কেমন করে অপরিচিত একটা পরিবার মুহূর্তেই কাছের হয়ে যায়। রাত্রি ঠিক করেছে ওর শত্রুতা ইমরোজের সাথে। যার শোধ তোলার তার কাছ থেকেই তুলবে। বাকিরা এর অন্তর্ভুক্ত নয়। আনোয়ারকে সে আগে থেকেই পছন্দ করত। ওর প্রিয় শিক্ষকের তালিকায় প্রথম দিকেই থাকবেন। স্বভাব সুলভ ভঙ্গিতে পুরো ক্লাস আপন করে নেবার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। তার কোনো ক্লাস ওর কাছে বোরিং লাগেনি। পড়াশোনার মতো এত বিরক্তিকর একটা জিনিসকে কি করে যেন ভীষণ মজাদার উপাদান হিসেবে উপস্থাপন করতে পারতেন। মাঝে মধ্যে যে রেগে যেতেন না তা নয়, তবে তার যৌক্তিক কারণ থাকতো। ইপসিতাকে ওর পছন্দ হয়েছে। ভীষণ চপলমতি মিষ্টি একটা মেয়ে।
এই মেয়েটার বিয়ের দায়িত্ব নিতে গিয়ে সেই বিয়ে কবে করে ফেললো বিরক্তিকর এই লোককে। এই মেয়েটার বিয়ের দায়িত্ব নিতে গিয়ে সেই বিয়ে করে ফেললো বিরক্তিকর এক লোককে। যার সাথে সম্পর্কে জড়িয়ে এই বাড়িতে এসেছে তাকেই কেবল মনে ধরেনি ওর, না কিছু দাম্ভিক আর বোকার হদ্দ এক লোক ইমরোজ, যাকে দেখলেই গা জ্বলে যায়। তোমার কোনো হেল্প লাগবে ভাবি? আনমনে ভাবছিল রাত্রি। ইপসিতার প্রশ্নে সম্বিত ফিরল ওর। না, আমি পারবো। তুমি নিশ্চয়ই ক্লান্ত, বিশ্রাম করো, যাও। আমার নাম্বার তো আছে তোমার কাছে, কোনো দরকার হলে জানিও। তোমার সুটকেস আনিয়ে রেখেছি, পানি হালকা খাবার আছে টেবিলে। ইপসিতা বেরিয়ে যাচ্ছিল, পেছন থেকে রাত্রি বলল, থ্যাংক ইউ। ইপসিতা ঘুরে মৃদু হাসি উপহার দিয়ে বেরিয়ে গেল। রাত্রি দরজা বন্ধ করে শাড়ি গহনার জঞ্জাল থেকে বের হয়ে মেকআপ তোলায় মন দিল। কিছুক্ষণ পরে দরজায় মৃদু কড়া নাড়ার শব্দে এসে দরজা খুলে দিল। ইমরোজ দাঁড়িয়ে আছে বাইরে, এখনো বরের বেশভূষায় সজ্জিত। রাত্রি কথা না বলে দরজা থেকে সরে দাঁড়িয়ে ইমরোজকে জায়গা করে দিল ভেতরে ঢোকার। ইমরোজ ভেতরে ঢুকে নিজের ঘরটাকে পর্যবেক্ষণ করলো একবার। চিরচেনা ঘরকে কেমন অচেনা বলে ভ্রম হচ্ছে। ওর এত কষ্ট করে পরিপাটি করে রাখা ঘরটাই ফুল টুল দিয়ে কেমন করে রেখেছে। চোখ গেল বিছানায়, সেখানে রাত্রির বদলে রাখি শাড়ি এলোমেলো করে রাখা, ড্রেসিং টেবিলের ওপরে এলোমেলো করে রাখা গহনা আর প্রসাধনী সামগ্রী। বিরক্তিতে কপাল কুঁচকে গেছে। এসব অগোছালো করে রাখা ওর সহ্যের বাইরে। নিজের জিনিস গুছিয়ে রাখতে শেখেননি? এভাবে কেউ রাখে? আমি ফ্রেশ হয়ে এসে যেন এমন না দেখে। রাত্রির মেজাজ বিগড়ে গেল। সে এসব গুছিয়ে রাখবে ভেবেছিল, সময় হয়নি, কিন্তু এখন সে ভুলেও কাজটা করবে না। শত্রুপক্ষের দুর্বলতা শনাক্ত করাটা যুদ্ধের প্রথম শর্ত, যাতে সময় মতো দুর্বল জায়গায় আঘাত করা যায়। ঘর গুছিয়ে রাখা মাস্টার মশাইয়ের অপছন্দ, তবে সে উত্তর দিল না। গ্লাসে পানি ঢেলে নিল, ভীষণ তৃষ্ণা পেয়েছে। বিদায় নেবার কিছুক্ষণ আগে বড় খালামণি এক গাদা খাইয়ে দিয়েছেন, এখন খাবার দেখেই গা গুলাচ্ছে। ইমরোজ শেরওয়ানি পাল্টে ঘরে এসে দেখলো পানি খেয়ে গ্লাসে অর্ধেক পানি সমেত টেবিলে রেখে দিয়েছে মেয়েটা। টেবিলের অনেক কিছুই ছড়ানো ছিটানো। নিজের জায়গায় শুয়ে ইমরোজের জন্য নির্ধারিত জায়গায় শাড়িটা রেখে দিয়েছে, গহনাগাটি সরিয়েছে শুধু, কিন্তু রাত্রির সমস্ত প্রসাধনী বের করে ড্রেসিং টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এসব জঞ্জালের ভিড়ে নিজের ব্যবহার্য জিনিসপত্রই খুঁজে পাচ্ছে না। সে রাত্রির দিকে তাকিয়ে বলল, আপনাকে কি বলে গিয়েছিলাম, শুনতে পাননি? আমি কানে খাটো নই, অবশ্যই শুনেছি। তাহলে করেননি কেন? আমার সমস্যা হচ্ছে না, তাই করতে ইচ্ছে করেনি। আপনার সমস্যা হলে আপনি গুছিয়ে রাখুন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। শুরুটা আপনি করেছেন। ভেতরে ঢুকেই যেভাবে কথা বলেছেন সেটা মোটেও ভদ্রচিত্ত নয়। আপনি আমাকে অপমান করেছেন। আমি আগেই বলেছি, টিট ফর ট্যাট নীতিতে বিশ্বাসী আমি। আমি না ভীষণ ক্লান্ত। শুভরাত্রি। অশুভরাত্রি। সে রাত্রির কথার কাউন্টার দিতে গিয়ে শুভরাত্রির বিপরীতের কথাটা বলেছিল, কিন্তু বলতে বলতেই বুঝতে পারলো ওর জীবনে এই রাত্রি নামক এই মেয়েটি আসলেই অশুভ। আক্ষরিক অর্থ হোক বা ভাবার্থ, সব ভাবেই রাত্রি অশুভ আজ ওর জন্য। বুঝতে পেরেছেন বলে ভালো লাগলো। বলেই আবারও শুয়ে পড়লো রাত্রি। আপনি এটা করতে পারেন না। ওটা সব জঞ্জাল পরিষ্কার করুন, তারপর ঘুমান। আমি কেন আপনার কাজ করে দেব? নতুন বইয়ের শাড়ি ভাঁজ করলে আপনার এগোতে লাগবে বুঝি? এবার ক্যাটকেটে হাসি দেখে তেরিক্ষে মেজাজ আরো দফা রফা হয়ে গেল। কিন্তু ইমরোজের কেই বা করার আছে? একটা মেয়ের সাথে সে তো অভদ্র হতে পারে না। সে নেহাত ভদ্রলোক বলে এই মেয়ে চূড়ান্ত অভদ্রতা করে আর একবার পার পেয়ে গেল। ইমরোজ ভেবেছিল শাড়িটা মেঝেতে ফেলে দিয়ে শুয়ে পড়বে, কিন্তু নোংরা অগোছালো ঘরে ওর কোনোভাবেই ঘুম আসবে না। অগত্যা রাত্রির বিয়ের জমকালো শাড়িটা ভাঁজ করতেই উদ্যত হলো, কিন্তু শাড়ির দৈর্ঘ্যের জন্য এর আঁকা মাথা খুঁজে পেল না। মায়ের শাড়ি সে অনেকবার ভাঁজ করে দিয়েছে, কিন্তু মা এক পাশে ধরেছেন, সে অন্য পাশে। একা একা শাড়ি ভাঁজ করা ইহ জগতের সবচাইতে কঠিন কাজ বলে মনে হচ্ছিল ওর। অবশেষে হাল ছেড়ে দিয়ে রাত্রিকে বলল, আপনি এক পাশে ধরুন তো, আমি একা একা পারছি না। রুমে এসে এভাবে বললে আপনার এই দুর্ভোগ পোহাতে হতো না। দেখুন, আমিও ক্লান্ত, প্লিজ হেল্প করুন। রাত্রি এবার উঠে এলো, এক প্রান্ত ধরে অন্য প্রান্ত ইমরোজের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন শুনতে ভালো লাগছে। আমার আবার দয়ার শরীর, কেউ সাহায্য চাইলে না করতে পারি না।
ইমরোজ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। ওর পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আজকের জন্যে ওকে হারিয়ে দিল। হিসেবের খাতায় আরেকটা হার যুক্ত হবার পাশাপাশি আর একটা প্রতিশোধের কারণও যুক্ত হলো। রাত্রির চাইতে হাতখানেক দূরত্বে শুয়ে ইমরোজের মনে হলো ওর নিজের ঘর, নিজের বিছানা সবকিছু অযাচিতভাবে যেন অন্য কেউ দখল করে নিল। উৎপল পুরো দিনটাই ইপসিতাকে দূর থেকে দেখেছে, কাছাকাছি গেলেই টেক্সট করেছে। এখন আমার আশেপাশে আসবে না, শেষ মুহূর্তে এসে ধরা পড়ে সব পণ্ড হয়ে যাবে। সেও সতর্ক থেকেছে। মেয়েটাকে এত অপূর্ব দেখাচ্ছিল আজকে, মনকে শাসন করে চোখ সরাতে হয়েছে। তবুও কি করে যেন চোরা দৃষ্টি প্রেয়সীর দিকে চলে যেত। রাত্রিকেও অপূর্ব লাগছিল, মনকে সে অসম্ভব ভালোবাসে। আজ আর একবার উপলব্ধি করলো একটা মানুষের অনুপস্থিতি কি করে পুরো বাড়ি একরাশ শূন্যতায় নিমজ্জিত করে ফেলতে পারে। আজকের আগে উৎপল কোনোদিন উপলব্ধি করেনি। ভাইয়ের প্রতি আদরের ছোট বোনের অধিকার বোধ প্রবল, বয়সে ছোট হলেও রাত্রি ওর মেন্টেরও ছিল। ছেলেবেলা থেকে ঢাল হয়ে ওর পাশে ছিল। আজ যেন সমস্ত অধিকার ছেড়ে ওকে একা করে এই বাড়ির আলো কেড়ে নিয়ে অন্য বাড়িতে নিজের আলো ছড়াতে গেল। সহসা বুক ভারী হয়ে এলো উৎপলের, সাথে একটা আশঙ্কা। রাত্রি যেদিন জানবে ওকে ক্ষমা করতে পারবে তো? নিজের স্বার্থের জন্য শুধু নয়, সব যাচাই বাছাই করেই এই প্ল্যানের সম্মতি দিয়েছিল সে। নিজে জানার পাশাপাশি জাহিদকে নিয়ে সেও ইমরোজ সম্পর্কে খোঁজ নিয়েছিল। সে ইপসিতার কাছ থেকে তো জেনেই ছিল, তাছাড়া বোনটা নিজেদের খুব কাছেই থাকবে, এটাও মাথায় এসেছিল ওর। কিন্তু রাত্রির চোখে এসব পড়বে কি, নাকি শুধু একজন স্বার্থপর মানুষ হিসেবে ওকে চিহ্নিত করবে সে? উৎপল সহ্য করতে পারবে না। তবে খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস ইমরোজের। ঘুম ভেঙে পাশে রাত্রিকে পরম শান্তিতে ঘুমাতে দেখলো সে। এখন দেখলে কে বলবে এই মেয়ে এত ভয়ঙ্কর? প্রথমে ঠাউর করতে পারলো না, তন্দ্রাচ্ছন্নতা কাটতেই রাতে করা রাত্রির ব্যবহার মনে পড়ে গেল ওর। ওর জীবন অশান্ত করে এত শান্তিতে ঘুমাবে, আর সে বসে বসে মেনে নেবে? এতটা উদার সে একেবারেই নয়। উঠে বিছানা থেকে নেমে অকারণে শব্দ করতে লাগলো। জোরে ড্রয়ার খুলে আবার বন্ধ করলো। গ্লাস হাতে নিয়ে সশব্দে টেবিলে রাখলো। কাজগুলো বেশ কয়েকবার করতে করতে অবশেষে সে সফল হলো। রাত্রিরও ওর মতোই বোধহয় ঘুম ভেঙে মনে করতে সময় লাগলো নিজের অবস্থান সম্পর্কে। সে গলায় একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনি কি ইঁদুর? এভাবে সারা ঘরময় খুটখাট শব্দ করছেন কেন? ভালো লাগছে তাই করছে। আপনার মতো আমিও টিট ফর ট্যাট নীতিতে বিশ্বাসী। শুভ সকাল। বলেই ওয়াশরুমে চলে গেল ইমরোজ। অসহ্য রাগ হলো রাত্রির। এমনিতেই নতুন জায়গায় ওর ভালো ঘুম হয়নি, তার উপরে এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই ওর। এখন ঘুম পুরো না হওয়ায় মাথা ব্যথা করছে। টিট ফর ট্যাট কি জিনিস? হাড়ে হাড়ে তোকে যদি টেন না পাওয়াই, তবে আমার নাম রাত্রি না। নিজের ডেরায় সারাক্ষণ শত্রু বসে আছে, এই অনুভূতি ইমরোজকে বিন্দু মাত্র স্বস্তি দিচ্ছে না। এত বছরের জীবনে নিজের ঘরে একা থেকে অভ্যস্ত, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কারোর জন্য যে ওকে এত বড় স্যাক্রিফাইস করতে হচ্ছে, এটাও অসহ্য লাগছে। একা থেকে অভ্যস্ত বলে অন্যের বাসায়ও সে গিয়ে থাকে না কখনো। ওর এত বছরের নির্ঝঞ্ঝাট জীবনে এ কি অনাচার শুরু হলো? মেয়েটা সকালে খেয়ে আসার পর থেকেই নিজের মুঠোফোন কানে লাগিয়ে নন স্টপ কথা বলেই যাচ্ছে। নিজে ওকে বিয়ে করে অশান্তি দিচ্ছে, তাতে হচ্ছে না, আরো কতগুলো মানুষের জীবনে অশান্তির পায়তারা করছে। কথা বলে ভীষণ মার্জিত ভাবে, গলা চড়িয়ে কথা বলার অভ্যেস নেই। মা আর ইপসিতার মতো এই মেয়ের গলার স্বরও উচ্চ গ্রামের। এসব বিরক্তিকর ব্যবসায়িক আলাপে ওর মাথা ধরে যাচ্ছে। অবশেষে সহ্য করতে না পেরে বলল, একটু আস্তে কথা বলুন না, ঘরে আরেকজন মানুষ আছে, তাকে বিরক্ত কেন করছেন খামোখা? রাত্রে জাহিদের সাথে কথা বলছিল। সে 3 দিন বিবাহ.com-এ যেতে পারবে না। নিজের বিয়ে উপলক্ষে এমার্জেন্সি কাজগুলো শেষ করলেও অনেকগুলো বিয়ের আলোচনা এখনো পেন্ডিং আছে। সেসব কি করে হবে সেটা নিয়ে আলোচনা করছিল। অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে বিরক্ত হলো। সে বলল, আমি আপনার মতো অকাজে বসে নেই, কাজের কথা বলছি। আপনার সমস্যা হলে কানে তুলো দিয়ে বসে থাকুন, আর নইলে বাইরের আলো বাতাস গায়ে লাগিয়ে আসুন। ইমরোজ এক পৃথিবী অবিশ্বাস নিয়ে রাত্রির দিকে তাকিয়ে আছে। এটা ওর নিজের ঘর। সে কোসমিন কালেও কোনোদিন ভাবেনি নিজের ঘর থেকে কেউ ওকেই বেরিয়ে যেতে বলবে। এই মেয়ের স্পর্ধা দেখে সে স্তম্ভিত হয়ে গেল। এক্সকিউজ মি, আপনি বোধহয় ভুলে গেছেন, ঘরটা আমার।
আপনি না বললে জানতেই পারতাম না। কথাটা জানিয়ে বহুত উপকার করলেন। ব্যঙ্গ গায়ে মাখলো না ইমরোজ। আমার মাথা ব্যথা করছে, একটু আস্তে কথা বলুন, নয়তো বারান্দায় গিয়ে কথা বলে আসুন। এই কথাটা আপনার আগে মনে ছিল না? সকালবেলা ধেড়ে ইঁদুরের মতো ঘরে হুটুপুটি করে আমার ঘুম ভাঙালেন। সেই সময় আপনার মানবতা কোথায় ছিল? মাথা ব্যথা আমার এখনো আছে। ধীরে তোর মানে? এমন খাম্বার মতো বেড়ে লাভ কি? যদি একটা সাধারণ ইঁদুর না চেনেন, না চিনলে প্লিজ গুগলের সাহায্য নিন। আমি চিনি না, কে বলল? আমাকে কেনই দূর বললেন? 1001টা কারণ আছে। আমি যদি লেখক হতাম তাহলে একটা বই লিখতাম এটা নিয়ে। বইয়ের নাম দিতাম মহামান্য ইমরোজকে ধেড়ে ইঁদুর বলার 1001টা কারণ। এখন এক্সপ্লেনেশন দেবার মতো সময় আমার নেই। ডিস্টার্ব করবেন না, কাজের সময় ডিস্টার্বনেস নিতে পারি না আমি। বলে একজন ক্লায়েন্টের নম্বর ডায়াল করে কথা বলতে শুরু করলো। ঘর নিয়ে কথা শোনানো ওর একেবারেই পছন্দ হয়নি। নেহাত ওর হাড় কয়লা করার প্ল্যান নিয়ে এসেছে, নইলে এই কথার পরে এই রুমে বসে থাকার বিন্দু মাত্র ইচ্ছে ওর অবশিষ্ট নেই। ইমরোজ জানে কথায় সে এই মেয়ের সাথে পারবে না, আবার বসে থাকতেও অসহ্য লাগছে। তাই নিজেই আপাতত বেরিয়ে গেল নিজের ঘর থেকে। বউ ভাত শেষে শ্বশুর বাড়ি এসেছে ইমরোজ। বাড়িটা আত্মীয় স্বজনে গিজগিজ করছে আজও। সবার কথাবার্তায় এটুকু বুঝতে পারলো মহাশয়া এদের সকলের ভীষণ আদরের। অতিরিক্ত আদরে বাদর হয়েছে তাহলে। এত বড় একটা মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা কিসের? রাত্রির প্রতি সকলের ভালোবাসার অংশীদার ওকেও হাত ধরলো। ওদিকে খাবার টেবিলে মায়া আর রাত্রির বড় খালামণি যেভাবে ওর যত্ন আত্তে করছিল তাতে ওর রীতিমতো অত্যাচার বলে মনে হচ্ছিল। এত খাবার কি করে খাবে সে? সে মানুষ, রাক্ষস নয়। উৎপল বিষয়টা বুঝতে পেরে বলল, মা একদিনে সব খাওয়াবে নাকি? আমাদেরকেও দাও, আমরাও খাই। মায়া বুঝতে পারলেন। খাবার শেষ করে উৎপলের ঘরে এলো ইমরোজ। থ্যাঙ্কস। কেন? খাবারের হাত থেকে বাঁচানোর জন্য। উৎপল সশব্দে হেসে ফেলল। হঠাৎ করে ওর মনে হলো এদের বাড়িতে কিছুদিন পরে ওকেই জামাই হিসেবে যেতে হবে, তখন এই উপকারের প্রতিদান পেলেই হয়। বসুন না। আপনি আপনি ঠিক পোষাচ্ছে না। আপনি ঠিক পোষাচ্ছে না। বয়সে হয়তো আমি অল্প একটু বড় হব। ইমরোজের কথাই উৎপল ওদের সম্পর্কের সমীকরণ মেলাবার চেষ্টা করলো। ইমরোজ ওর বয়সে হয়তো 1-2 বছরের বড় হবে, তবে ওর ছোট বোনের হাজবেন্ড। সেদিক থেকে ইমরোজকে নাম ধরে বলা সহজ। আবার ওর ছোট বোনের সাথে বিয়ে হলে আবার সম্পর্কে বড় হয়ে যাবে। এত জটিলতায় যাওয়ার প্রয়োজন কি? তাই সে বলল, সেই ভালোবাসো। ইমরোজ বসলো। বিছানার পাশে রাখা গিটার দেখে জিজ্ঞেস করলো, তুমি গান গাও? টুকটাক, তবে বাজাই সুযোগ পেলে। বাহ। রাত্রিকে কেমন দেখলে? ইমরোজের মুখে বিরক্তির ছায়া ঘনালো। উত্তর দিল না। উৎপল বলল, ইমরোজ রাত্রি ভীষণ ভালো একটা মেয়ে। শুধু আমার বোন বলে নয়, তুমি মন দিয়ে যদি ওকে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। কারো প্রতি বিদ্বেষ তৈরি হলেও খুব প্রতিশোধ পরায়ণ হয়ে যায় হয়তো, তবে কারোর ক্ষতি সে কোনোদিন করে না। তবে কাউকে ভালোবেসে ফেললে তার জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না। ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। আমার জন্য অসংখ্যবার সে এটা করেছে। বুঝতে পারছো ওকে আমি কতটা ভালোবাসি? সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের পরিবারের আলো রাত্রি, সে আলোতে কখনো আধার আসতে দিও না। ইমরোজ শুনতে শুনতে যেন খানিকটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল। অবচেতনেই বলল, চেষ্টা করব। রাত্রি ওর ঘরে এসে দেখলো ইমরোজ এক মনে কি যেন ভাবছে। নিশ্চয়ই ওকে অপদস্থ করার ফন্দি আঁটছে। এই লোকের মাথায় এটা ছাড়া আর কিচ্ছু নেই। শুনুন, সকালে নিজের ঘর নিয়ে খোঁটা দিচ্ছিলেন। আমি কিন্তু তেমন নই। আমার মানবিকতা বোধ আছে। নিজের মতো থাকতে পারেন। ইমরোজ চোখ তুলে রাত্রির দিকে তাকালো। নিজেকেই বিদ্রুপ করলো। একটু আগে উৎপলের কথা শুনে মনে হচ্ছিল সত্যি সত্যি মেয়েটাকে বুঝতে চেষ্টা করবে কিনা। এখনকার খোঁচায় মনটা আবার বিষিয়ে গেল। কি বলতে চাইছেন? আমার মধ্যে মানবতা নেই? সেটা কখন বললাম? তবে শুনেছে যার মনে যা সে তেমন অর্থই দাঁড় করায়। আপনার নিজেরই যদি এটা মনে হয়, আমি কেন অমত করতে যাব? রাত্রি ওর দিকে একটা অ্যান্টাসিড এগিয়ে গিয়ে বলল, নিন, প্রয়োজন মনে করলে একটা খেয়ে নেবেন।
ওর হাতে ওষুধটা গুজে দিয়েই বেরিয়ে গেল রাত্রি। এটা ইমরোজ আশা করেনি। ওকে ভোগান্তি দিয়েই তো শান্তি পায়। হঠাৎ মনে দয়া হলো কেন? ওকে নতুন কোনো ভোগান্তিতে ফেলার পায়তারা করছে না তো? এই মেয়েকে বোঝা ওর জন্য কঠিনই হবে। গতিবিধি না বুঝলে নিজেকে প্রস্তুত করবে কি করে? চালই বা ধরবে কি করে? প্রথমবার শ্বশুর বাড়িতে এসে আপ্যায়নের যন্ত্রণায় কাহিল হয়ে গেছে ইমরোজ। তবে তাদের আন্তরিকতায় সে মুগ্ধ। এমন ভদ্র বাড়িতে অমন একটা দজ্জাল মেয়ে কিভাবে এলো এটাই সে ভেবে পায় না। জন্মের সময় বদল হয়েছিল কিনা কে জানে, কিন্তু মায়ার সাথে রাত্রির চেহারার মিল প্রকট। তাই এই সম্ভাবনাকে নাকচ করে দিল। হাবিব খবর দেখছিলেন, ইমরোজ পাশে গিয়ে বসলো। তিনি ইমরোজের সাথে গল্প শুরু করলেন দেশে বিদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। মায়া এসে বললেন, তোমার এই ভাঙা রেডিও আপাতত বন্ধ রাখো তো। বয়সকালে তোমার মাথা একবারে গেছে মায়া। চলছে টেলিভিশন আর তুমি দেখছো রেডিও, তাও আবার ভাঙা। স্ত্রীকে রাগিয়ে দিতে দিতে তার ভালো লাগেনি কেন যেন। বহু বছরের অভ্যেস। এখনো অবশ্য মেয়ের জামাইয়ের সামনে বসে থাকায় তিনি প্রত্যুত্তর দিলেন না। তবে এমন দৃষ্টিতে তাকালেন যেন প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন। শুধু বললেন, মাথা যে কার গেছে সে তো দেখছি। ইমরোজের হাসি পেলেও হাসতে পারলো না, কারণ এখানে ওর কার পক্ষ নেওয়া উচিত সেটা বুঝতে পারলো না। ওর নির্দোষ হাসিতে যদি দুজনের একজনও ওকে বিপরীত পক্ষ ভেবে নেয়, তবে এই দুটো মানুষের এমন খুনসুটি মাখা কেমিস্ট্রি দেখতে ওর ভালো লাগছে। আসার পর থেকেই দেখছে বিষয়টা। ওর ভালো লাগার কারণ হচ্ছে খুনসুটির পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা, যা খুবই স্পষ্ট। ওর আর রাত্রির মতো জেদ চরিতার্থ করার প্রতিযোগিতা বিন্দুমাত্র নেই সেখানে। গতকাল নিজের গাড়িতে ফিরে এসেছে ইমরোজ আর রাত্রি। ওদের শোবার ঘরে বড় দুটি বুক শেলফ, তাতে থরে থরে বই সাজানো। রাত্রি নেড়ে চেড়ে দেখলো ন্যাপথলিনের গন্ধ আসছিল। এই তাক যে নিয়মিত পরিষ্কার করে গুছিয়ে রাখা হয় তা দেখলেই বোঝা যায়। আলবিয়ার কামড় দা আউটসাইডার বইটা নিয়ে বিছানায় বসলো সে। কিছুক্ষণ পড়ার পরে আনোয়ারা ঘরে এলেন। ইমরোজ আজ কলেজে গেছে। রাত্রি পরশু থেকে ওর কাজে নিয়মিত হবে। আসবো। রাত্রি উঠে দাঁড়িয়ে বলল, প্লিজ মা, আসুন। ওর হাতে বই দেখে বললেন, বই পড়ছিল বুঝি? জি। ভীষণ বই পাগল ছেলে আমার। নিয়মিত সব রোদে দেয়, আবার ঝেড়ে মুছে গুছিয়ে রাখে। আগে কোনোভাবে বই নষ্ট হলে ডেকে যেত। আপনার ছেলের পারমিশন ছাড়া তার কালেকশন থেকে বই নিয়েছি, নির্ঘাত রেগে যাবে, তাই না মা? ইমরোজকে জ্বালাতে, তবে বই যেহেতু সে নিজেও ভালোবাসে তাই নষ্ট করতে পারবে না। কি যে বলো না মা, ও এখন তোমার নিজের মানুষ। ও সবকিছু তাই তোমার নিজের জিনিস নেবে। ও খামাখা কেন রাগ করতে যাবে? আনোয়ারার বলার ধরনে রাত্রি হেসে ফেললো। কিছু মানুষ ভীষণ ম্যাজিক্যাল হন। এই মানুষটা তেমন, কেমন ভোজবাজির মতো মন ভালো করে দেন। রাত্রি হাসি মুখে বলল, চলুন মা, আপনার চুলে তেল দিয়ে দেই। তুমি রেস্ট করো। আমার ভালো লাগবে মা, আমি তো মায়ের চুলেও তেল দিয়ে দিতাম। মা বলে আমি বিলি কেটে তেল দিয়ে দিলে নাকি ঘুম চলে আসে। আনোয়ারা আপত্তি করলেন না। আচ্ছা তাই দাও, চলো আমার ঘরে যাই। আনোয়ারার আয়েসে ঘুম চলে আসছিল। তেল দিয়ে চুল আঁচড়ে দেবার পরে তিনিও বললেন, আয় তোর চুলগুলো আঁচড়ে দেই। রাত্রি তার সামনে বসে পড়ল। ইমরোজ কলেজ থেকে ফিরে মায়ের ঘরে যায় সব সময়। আজও এসেছিল, কিন্তু দেখলো মায়ের চুলে রাত্রি তেল দিয়ে দিচ্ছে। দৃশ্যটা সুন্দর। রাত্রির প্রতি ওর রাগ থাকলেও কেন যেন ওর ভালো লাগছিল। ওদের স্পেস দিতে সে আর ভিতরে গেল না, নিজের ঘরে ফিরে গেল। ঘরে এসে নিজের প্রিয় বই এভাবে বিছানায় দেখে একটু আগের মুগ্ধতা সে আবারও মায়ের ঘরের দরজায় এসে দাঁড়ালো। দেখলো রাত্রির চুল আঁচড়ে দিচ্ছেন মা। এবার আর সুন্দর লাগলো না দৃশ্যটা। ওর মনে হলো ওর বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা হিসেবে দল ভারী করার জন্যে মাকে প্রলুব্ধ করার অপচেষ্টা করছে মেয়েটা। ওর ঈর্ষা হলো ভীষণ। এবারও সে সরে যাচ্ছিল, কিন্তু মা ওর উপস্থিতি টের পেয়ে বললেন, বাবু কখন এলি? অগত্যা সে ভেতরে এসে বলল। আমার দিকে তো এখন তোমার নজরে নেই। রাত্রি হেসে জিজ্ঞেস করলো, বাবুকে? ওনার ডাক নাম? ইমরোজ বুঝলো এটা নিয়ে মজা নেবে অসহ্য মেয়েটা। আদরের ডাক এটা, আপনি বুঝবেন না। এবার আনোয়ারা বললে, ছি ইমু, এভাবে বলছিস কেন? না বোঝার কি আছে? তবুও কনফিউশন থেকে
জিজ্ঞেস করেছে। কিসের কনফিউশন? এবার রাত্রি কথা বলল। আপনার বয়সী একজনকে বাবু ডাকায় কিঞ্চিত অবাক হয়েছি। এই যা। দেখলে মা? ইমরোজের অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আনোয়ারা বললেন, কি দেখবো, এখানে দেখার কি আছে? কাকে কি বলছি আমি? আমি তো কেউ নই এখন আর তোমাদের। অন্য সব মানুষই তোমার চোখে পড়ছে শুধু কয়েকদিন থেকে। ইপসি কই? ইপসি বাইরে গেছে। এত হিংসুটে কেন তুই বাবু? নিজের বউকে হিংসা করিস? ইমরোজ রেগে মায়ের রুম থেকে বেরিয়ে গেল। আনোয়ারা হেসে ফেললেন। পাগল ছেলে। রাত্রি হেসে ফেলল। আনোয়ারা বললেন, তোরা এখনো আপনিতেই আছিস? তিনি কিছুক্ষণ থেকে রাত্রিকে তুই বলা শুরু করেছেন। বলায় প্রগাঢ় আন্তরিকতার ছাপ আছে বলে ওর ভালো লাগলো, তবে প্রশ্নটার উত্তর দিল না। আনোয়ারা জানেন তার ছেলে রেগে গেলে ভেতরের শিশুটাকে বাইরে বের করে ফেলে। ইমরোজের ভেতরের শিশুটাকে রাত্রি একবার ছিনে ফেললে তবেই না ব্যাপারটা মাখো মাখো হবে। এদের যা রকম সকম, একটু ধাক্কা না দিলে কেউ নিজের জায়গা ছেড়ে নড়বে না। রাত্রি ঘরে আসতেই ইমরোজ হিস হিসিয়ে বলল, দল পাকাচ্ছেন তো আমার মায়ের সাথে? রাত্রি দল পাকানোর উদ্দেশ্য নিয়ে আনোয়ারার সাথে আন্তরিক হয়নি, বরং মানুষটার আন্তরিকতায় মুগ্ধ হয়ে নিজের ভালো লাগা থেকেই কাজটা করেছে সে। আগে থেকেই আনোয়ারা তার প্রিয় শিক্ষক, শ্রদ্ধাবোধ ছিলই, এখন কাছ থেকে দেখে সেই মুগ্ধতা বেড়েছে। তবে তার ছেলেটা বড্ড বেহায়া। আপনার নিজের মা সম্পর্কে আপনার দেখছি অনেক উচ্চ ধারণা। তার ছিল ঘরে ছেলেটা তাকে ইমরোজকে পর্যবেক্ষণ করলো, আবার বলল, নিজের মা অন্যের সাথে দল পাকাচ্ছে, তাহলে ভাবুন আপনি কতটা যোগ্য। সেটা মা আর আমার ব্যাপার, আপনার নয়। তাই যদি হবে তাহলে মাঝে আমাকে টেনে কথাটা শোনালেন কেন? আপনি আমার বই নিয়েছেন, ভালো কথা। সেটা এইভাবে বিছানা রেখেছেন কেন? জায়গার জন্য জায়গা রাখতে পারেন না? কারণ বইটা আমি পড়ার জন্য নিয়েছি, বের করে বইয়ের পছন্দ দেখার জন্য নেইনি যে বের করে আবার জায়গায় রাখবো। বিছানা বইপত্র রাখা কিংবা পড়া কোনোটাই আমার পছন্দ নয়। টেবিলে পড়বেন দয়া করে। আপনি টেবিলে পড়ুন, ইচ্ছে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা পায়চারি করে পড়ুন, সেটা আপনার ইচ্ছে। আমি বিছানা ছাড়া পড়তে পারি না। একাডেমিক পড়াও আমি বিছানায় শুয়ে বসে পড়তাম, আর গল্পের বই পড়ি আইস করে। সেখানে আপনারা সব নিষেধাজ্ঞা ফলাতে আসবেন না। দিলে কি করবেন? করুন, তারপর ফলাফল নিজেই হাতে নাতে পেয়ে যাবেন। কারণ আমি কথায় না কাজে বিশ্বাসী। আপনি আর আপনার বিশ্বাস। রাত্রি বইটা হাতে নিয়ে বারান্দায় যাচ্ছিল। এর মধ্যে ইমরোজের অস্ফুট স্বরে বলা কথাটা শুনতে পেল। ঘুরে এসে বলল, কি বলতে চাইছেন? বলতে চাইছি এসব ফাঁকা বলিতে ইমরোজকে কাবু করা যায় না। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? রাত্রির চাহনিতে ইমরোজ কিঞ্চিত ভরকে গেলেও ঠাট বজায় রাখতে বলল, হ্যাঁ করলাম। দেখা যাক। কিন্তু খেলাটার গ্রাউন্ড আমি কিছুটা ধীরে সুস্থে তৈরি করছিলাম। আপনার যেহেতু তর্স হয়েছে না, তবে তাই হোক। ইমরোজের গলাতেও চ্যালেঞ্জের সুর। হোক, তবে ভুলে যাবেন না এই খেলা আপনি একমাত্র খেলোয়াড় না। প্রতিপক্ষকে হালকাভাবে নিলে বিপদ আপনার। আমি এমনিতেও এই ভুলটা কখনো করি না, তবে উপদেশের জন্য ধন্যবাদ। আমি একটা ফ্রি অ্যাডভান্স দিচ্ছি। নিজের মরিচা পড়া মগজে একটু শান দিন। প্রতিপক্ষ দুর্বল হলে এক পাশে খেলে মজা নেই। বলেই রাত্রি বেরিয়ে গেল বীর দর্পে। ইমরোজ মনে মনে রাত্রির প্রথম চাল কি হতে পারে ভাবতে বসলো। রাত্রির একটা দুর্বলতা ওকে খুঁজে বের করতে হবে, কারণ সে ইমরোজের দুর্বলতা জানে, সাথে ওর মা আর বোন আছে জানানোর জন্য। এই মেয়ে ইনোসেন্ট মুখ করে কিছু জানতে চাইলেই জানিয়ে দেবে। কিভাবে খুঁজবে শ্বশুরবাড়ির কথা মনে পড়লো। রাত্রির কৌশলে সেও চাল দেবে। ঝড় আসার আগে প্রকৃতি যেমন একেবারে শান্ত হয়ে যায়, গত 3 দিন রাত্রি আর ইমরোজের তেমন নির্বিঘ্নেই কাটলো। ঠোকাঠুকি তেমন লাগে না, দুজনেই শক্তি সংরক্ষণ করছে আসন্ন সম্মুখ সমরের প্রস্তুতি হিসেবে। ইমরোজ উৎপলকে যখন কল দিল, বেচারা তখন ছিল ইপসিতার সাথে। তোমার ভাই কিছু জেনে গেল নাকি? ইপসিতা আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ের উপস্থিতির সম্পর্কে নিশ্চিন্ত হতে চেষ্টা করলো। আগে কলটা ধরো। আমার ভাই ছাড়াও ওর আর একটা সম্পর্ক আছে তোমার সাথে। সে তো আছে, ওরা গতকাল বাসায় এসে ঘুরেও গেল। দাঁড়াও দেখি কি বলে। উৎপল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। আসলে তোমার সাথে একটু কথা ছিল, খুব জরুরি। তুমি কোথায়?
চট করে মিথ্যা কথা মুখে এলো না উৎপলের। সেও চারপাশে নিরীক্ষণ করে চিন্তিত ঈপ্সিতার মুখের দিকে তাকিয়ে একটা শ্বাস টেনে উত্তর দিল। আমি তো অফিসে। কোনো সমস্যা? রাত্রের কিছু হয়েছে? ইমরোজ মনে মনে আওড়ালো, মুখে বলল, না না, ও ঠিক আছে। আসলে কেমন পরিস্থিতিতে হুট করে বিয়েটা হয়েছে তুমি তো জানো উৎপল। কেউ কাউকে তেমন জানার সুযোগ পায়নি। ওর কি করতে ভালো লাগে, কোনটা অপছন্দ তুমি তো ভালো মতোই জানো। যদি আমাকে একটু হেল্প করো, এই আর কি। উৎপল খুশি হয়ে বলল, জেনে ভালো লাগলো যে তুমি রাত্রির পছন্দ অপছন্দ জানতে চাইছো। আমি অবশ্যই তোমার সাথে আছি। ইমরোজের ভেতরে একটা অপরাধ বোধ এসে ভর করলো, কিন্তু উপায় নেই। ওই মেয়ে একটা মূর্তিমান গোলক ধাঁধা, তাকে আবিষ্কার নিজে নিজে পড়ে ফেলা ওর কর্ম নয়। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আপাতত এই মন্ত্রে সে নিজেকে সান্ত্বনা দিল। এটা তো যেন তেন ওয়ার নয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে তুমি ফ্রি থাকলে বিকেলে সময় দিতে পারবে। সন্ধ্যার পরে বাসায় চলে এসো তাহলে। ইমরোজ সাথে সাথে নাকচ করে দিল। না, বাসায় না, কোনো রেস্টুরেন্টে বসে। মায়া আর হাবিবের সামনাসামনি ছলনা করতে সে পারবে না। সে তো রাত্রির মতো কূটনৈতিক নয়। সে অত্যন্ত ভদ্রলোক। ছলা কলা সে জানে না। ঠিক আছে। কথা শেষ হলে ঈপ্সিতাকে উৎপল বলল, ওরা একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করছে বলে মনে হলো। বিস্তারিত শুনে ঈপ্সিতা ঠিক নিশ্চিন্ত হতে পারল না। সে ইমরোজকে চেনে এত দ্রুত যে তার ভাই বিয়ের শখটা হজম করতে পারবে না, এটা সে খুব ভালো করে জানে। এর পেছনে কোনো অভিসন্ধি না থেকেই পারে না। তবে উৎপলকে কিছু বলে চিন্তায় ফেলতে চাইল না। সে নিজেই বরং চোখে রাখবে। রাত্রে কেউ সে যতটুকু চিনেছে সেও ছেড়ে কথা বলবে না। তাই এটুকু অন্তত স্বস্তির। তবুও রাত্রির খারাপ লাগতে পারে, এমন কিছু সে হতে দিতে পারে না। তাহলে মরণে মরে যাবে সে। এই বিয়ের আইডিয়াটা ওর মাথা থেকেই তো প্রথম বেরিয়েছিল। বিয়ের পরের ভাব হবার জন্যেও মনে হচ্ছে আর একটা মিশন শুরু করতে হবে। রাত্রি বিবাহ.com-এর কার্যক্রম আবারও পুরোদমে শুরু করেছে। সে কাজের মানুষ, ঘরে বসে থাকলে হাঁপিয়ে ওঠে। জাহিদের দেওয়া রিপোর্ট দেখতে দেখতে ও হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। যে অন্যের বিয়ে নিয়ে এত খুঁতখুঁতে, সেই কেমন ধাম করে জেদের বশে বিয়ে করে ফেললো। ছেলেবেলা থেকে মায়ের মুখে একটা কথা সে প্রায় শুনেছে, যত ভালো রাঁধুনিই হোক নিজে রান্না করা খাবার সে ততটা উপভোগ করতে পারে না। এটার সত্যতা কতটুকু সে জানে না, পরীক্ষা করে দেখা হয়নি। তবে এই বিয়ের ঘটনার সাথে মিলে গেছে। ভাবি কি করছো? আরে ঈপ্সিতা, এসো। ঈপ্সিতাকে দেখে মনে পড়লো ওর বিয়েটা পেন্ডিং আছে। রাত্রি সারাদিনের ধকল শেষ করে বিশ্রাম নিচ্ছিল। ঈপ্সিতার হাতে ট্রেতে 2 কাপ চা। নাও। রাত্রি চা নিয়ে বলল, এটা করতে গেলে কেন? চাটাই মাঝে মধ্যে করি, আর কিছু করা হয় না। আমি খাবো, ভাবলাম তোমার জন্য করি। মা? মা সকালের পরে আর চা খায় না। সহসা প্রসঙ্গ পরিবর্তন করে ঈপ্সিতা জিজ্ঞেস করলো, তোমার এখানে কেমন লাগছে ভাবি? ক্ষণকালের জন্য মৌনতা নেমে এলো ঘরে। এরপর মুখ খুলল রাত্রি। ভালো। মা এত চমৎকার মানুষ, তুমিও খুব মিষ্টি একটা মেয়ে। আর ভাইয়া? চা বেশ উপভোগ করছিল রাত্রি। এই বিষমুখ লোকটার নাম নিতেই কেমন বিস্বাদ লাগলো। মনে মনে বলল, জঘন্য। মুখে বলল, একটু অদ্ভুত ধরনের লোক তোমার ভাই। কেমন অদ্ভুত? কিন্ডার গার্ডেনের বাচ্চারা যেমন ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া করে, সেটা ওদের সাথে যায়, কিন্তু এই বয়সে অমন আচরণ করলে কেমন লাগে? ঈপ্সিতা রাত্রির বলার ধরনে হেসে ফেলল, বলল, বুড়ো বাচ্চা। এবার রাত্রিও হেসে ফেলল। ঈপ্সিতা হঠাৎ হাসি থামিয়ে বলল, তুমি ভাইয়ার ভেতরে বাস করা শিশুকে এত দ্রুত দেখে ফেলেছো। খুব শীঘ্রই সরলতাটুকুও দেখতে পাবে। রাত্রি মনে মনে বলল, ব্যাটার আবার সরলতা? ব্যাটার পেটে পেটে জিলাপির প্যাচ। আমার বইয়ে গেছে ধেড়ে খোকার সরলতা আবিষ্কার করতে। দুনিয়ায় অনেক অনাবিষ্কৃত জিনিস আছে, সময় নষ্ট করতে হলে সেসবের পেছনেই করব, জিলাপির প্যাচ ছাড়াবার পেছনে নয়। ইমরোজকে নিয়ে রাত্রির বলা অবজারভেশন সে শুনেছে। নিজের ছোট বোনের ওকে নিয়ে মজা কুড়োনোও কানে এসেছে। তখন সে নিজের ঘরে ঢুকছিল কিনা। নিজের ঘরটা তো এখন আর নিজের নেই। নিজের এত আদরের বোনটাও কিনা ওই মেয়ের সাথে তাল মিলিয়ে ওকে নিয়ে হাসাহাসি করে।
ওর বোনটা ছোট মানুষ, তার মাথা নষ্ট করছে এসব আজেবাজে জিনিস ঢুকিয়ে। এসব কাহাতক সহ্য হয়? বোনকে মাফ করে দিল শেষে ওর স্তুতি গাইবার জন্যে, কিন্তু রাত্রি অসম্ভব। না, এভাবে ছাড় দিলে মাথায় চড়ে বসে কাঁঠাল ভেঙে খাবে। আজই একটা হেস্ত নেস্ত করতে হবে। ওকে দেখে ঈপ্সিতা উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া তোমার আজ এত দেরি হলো যে? সে জানে উৎপলের সাথে দেখা করতে গিয়েছিল ইমরোজ, তবুও প্রশ্ন করলো। তাতে কার কি? আমার কথা ভাবার সময় আছে তোদের? ঈপ্সিতা বেরিয়ে গেলে ইমরোজ বলল, বাচ্চা মেয়েটার মাথায় এসব কি ঢুকাচ্ছেন? রাত্রি ইচ্ছে করে পুরো ঘরে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা যেন খুঁজলো, এরপর বলল। বাচ্চা মেয়েকে? ইপসে, রাত্রি বিদ্রুপাত্মক হেসে বলল, আপনি বুড়ো বাচ্চা বলে সবাইকে তেমন ভাবেন নাকি? একজন 23 বছরের তরুণীকে বাচ্চা মনে হয় আপনার। সমস্যাটা আপনার চোখে না মাথায়? আমার কোথাও কোনো সমস্যা নেই। আপনি ইচ্ছেবাকে বলে সবাই তো আর তা নয়। রাত্রি যুদ্ধং দেহি মনোভাব নিয়ে কয়েক পা এগিয়ে এসে ইমরোজের মুখোমুখি দাঁড়িয়ে বলল, শুনেছি আপনি নাকি বাংলার শিক্ষক। ভুল শুনেছিলাম নিশ্চয়ই। ইচড়ে পাকা মানে জানেন? খুব ভালো করে জানি, এখন বড় হয়েছেন, কিন্তু পিচ্চিবেলা থেকে আপনি এমন। রাত্রির চোখ দুটো দপ করে জ্বলে উঠল। এমন মানে কেমন? সেটা আপনিই জানেন। না, জানি না, বলুন। পাগল, উন্মাদ। শুনেছি মানুষ নিজে যেমন অন্যের প্রতি ঠিক তেমন ধারণা পোষণ করে। আজ প্রমাণ পেলাম। ইমরোজও আজ প্রস্তুতি নিয়েই এসেছে। এবং আমি জানি আমি ঠিক ধারণায় পোষণ করেছি আপনার সম্পর্কে। তা এই পর্যবেক্ষণের ফলাফল নির্ণয় করেছেন কোন পদ্ধতিতে? রিসার্চ শুরু করেছেন নাকি? রিসার্চের বিষয় কি মানুষকে চেনার 101টা উপায়? যে পদ্ধতিতেই করি, আপনাকে কেন জানাবো? এসব শোনার মতো আজাইরার সময়ও আমার নেই। তাহলে জিজ্ঞেস করলেন কেন? আমার ইচ্ছে। ইমরোজ কিছু বলতে চাচ্ছিল, ঈপ্সিতা বাইরে থেকে ডাকলো, ভাইয়া মা তোমাদের ডেকেছে। ওরা গিয়ে শুনলো মা ওদের মধুচন্দ্রিমার ব্যবস্থা করছেন। দুজনেই মনে মনে বলল, অসম্ভব। বিয়েটা ইমরোজের জন্য ছিল বজ্রপাত। অমন একটা বিধ্বংসী মেয়ের সাথে ঘুরতে যাওয়াটা নির্ঘাত সুনামি। আমার মনে হয় তোদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। নতুন নতুন বিয়ে করেছিস, এটাও আমাকে মনে করিয়ে দিতে হবে? তোরা আজকালকার ছেলে মেয়ে, কিন্তু আচরণ করছিস আদি যুগের মতো। এসব কি ইমু? বিয়ে করলে ঘুরতে যেতে হবে কেন মা? ছেলের নির্বুদ্ধিতায় আনোয়ারা চারপরনায় হতাশ হয়ে বললেন, তোকে তো আমি সব ধরনের পুষ্টিকর খাবার খেয়ে বড় করেছি, তাও যে এমন ফাঁপা মাথা কই পেয়েছিস বুঝলাম না। হানিমুনে মানুষ কেন যায়? তোদের অ্যারেঞ্জ ম্যারেজ, নিজেদের মতো একটু নিজেদের চিনবি জানবি, এর জন্যই যাবি? হানিমুনে যাবার কোনো ইচ্ছে রাত্রির নেই, তবে এত দামড়া ছেলের মায়ের কাছে বাড়ি খাবার, ঝাড়ি খাবার, এই মনোরম দৃশ্য সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ভীষণ হাসি পাচ্ছে ওর, কিন্তু আনোয়ারা কথাগুলো বলেছেন অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে, সেজন্য সে হাসতে পারছে না। প্রাণপণ চেষ্টায় হাসি চেপে রেখেছে। মা সবসময় ইমরোজের সাথে এভাবেই কথা বলে, তাই সে গা করে না, কিন্তু এখন সামনে ওর একমাত্র শত্রু উপস্থিত। মা, আমি জানি এসব। তুমি চারটার সামনে আমাকে অপমান করছো, এটা কি ঠিক? অপমান? তুই তো জিজ্ঞেস করলি, আমি উত্তর দিলাম শুধু। আর যার তার সামনে মানে? ও তোর স্ত্রী ইমু। শোনো মা, আমি এখন কোথাও যেতে পারবো না। বিয়ের জন্য সেদিনে ছুটি নিলাম, বারবার ছুটি নেওয়া যায় না। সামনের সপ্তাহে বৃহস্পতিবার সরকারি ছুটি আছে, কক্সবাজার যা অন্তত। বুধবার যাবি, শনিবার রাতে বাসার জন্য রওনা দিবি। শুধু রবিবার ছুটি নিতে হবে। মা, আমি যাব না, তাছাড়া ওনারও কাজ আছে। ইমরোজ চাইছিল না যাবার অজুহাত রাত্রির উপরে চাপিয়ে সটকে পড়তে। তোমার মতামত কি রাত্রি? রাত্রির সরাসরি না বলতো, কিন্তু ইমরোজের উদ্দেশ্য বুঝতে পেরে সাথে ওকে আরেকটু নাকানি চুবানি খাওয়ানোর উদ্দেশ্যে বলল, মা, আমার একটু ব্যস্ততা আসলেও আছে, কিন্তু আপনি বললে আমি ম্যানেজ করে নিতে পারবো। তবুও থাক মা, উনি যেহেতু যেতে চাইছেন না, পরে কখনো যাওয়া যাবে। দেখলি, তোর বইয়ের আপত্তি নেই। তোর ওসব ভুজুং ভাজুং বহুত সহ্য করেছি। বিয়ে করেছিস, এবার রেসপন্সিবিলিটি নিতে শেখ। আর রাত্রি পরে আবার কি? এখন তোমাদের জন্য সময়টা অনেক সুন্দর। যত দিন যাবে তত রেসপন্সিবিলিটি বাড়বে। এক সময় নিজের শখগুলোকে চাইলেও আর প্রায়োরিটি দিতে পারবে না। মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়।
তাই এখনই একটু নিজেদের মতো সময় কাটাও। সময় চলে গেলে আর ফিরে পাবে না। মা আমি ইমরোজ আবার গোয়ার তুমি করে কিছু বলতে চাচ্ছিল, আনোয়ারা বললেন, এটাই ফাইনাল। তবে কোথায় যেতে চাস সেটা তোরা ঠিক করিস। ওরা বেরিয়ে গেলে ইপসিতা বলল। উফ মা, দারুণ। ইপসিতাই কলকাঠি নেড়েছে মায়ের কাছে। ইমরোজের মতি গতি ওর ভালো লাগছে না। নিজে তো সরাসরি কিছু করতে পারবে না, তাই মায়ের শরণাপন্ন হয়ে বলেছিল। ওদের যে অবস্থা, কিছু একটা না করলে সারা জীবন ঝগড়া করে কাটিয়ে দেবে। এরপর বাকিটা আনোয়ারা নিজেই করেছেন। রুমে এসে দুজনেই পায়চারি করতে লাগলো। খুব শখ না হানিমুনে যাওয়ার। আমি ম্যানেজ করে নিতে পারবো। ন্যাকামি অসহ্য। এত বাজে মিমিক্রি আমি জীবনেও দেখিনি। শুনুন, আপনার সাথে আমি সামনের পার্কেও যেতে চাই না। হানিমুন? তাহলে ঢং করে বললেন কেন? কারণ আমি ভেবেছিলাম আপনি কিছু একটা বলে আটকাতে পারবেন। আর আপনি মায়ের ভালো বৌমা হয়ে যাবেন, তাই না? ঘ্যান ঘ্যান করবেন না তো। একটা সামান্য বিষয়ে কনভিন্স করার ক্ষমতা নেই, আবার বড় বড় কথা। পারতাম যদি না আপনি বাগড়া দিতেন। শুনুন, আপনি যেভাবেই হোক যাওয়াটা ক্যান্সেল করুন। কথায় কথা অর্ডার করবেন না, অসহ্য লাগে। আর আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে যে দুটো পাখা গজিয়েছে। ইমরোজ মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। রাত্রিও ওর পাশে বসেছে, গভীরভাবে কিছু ভাবছে। একটা উপায় যদি পাওয়া যেত যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিছু পেলেন? ইমরোজের মাথায় হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা ভাবনা খেলে গেল। এই সুযোগ, যে তার এমন মোক্ষম সুযোগ আর কই পাবে। সে বালিশে মাথা এলিয়ে দিল আয়েশ করে। এরপর মৃদু হেসে বলল, পেয়েছে। বলুন শুনি, আপনার গবর ভর্তি মাথা থেকে কি বুদ্ধি বেরোলো? ইমরোজ আজ রাগে দাঁতে দাঁত চাপলো না, বরং ওর হাসি আরেকটু বিস্তৃত হলো। চলুন ঘুরে আসে। এর যেতে বেটার কিছু আর মাথায় এলো না। ফাজলামো করছেন? না, আমি ভীষণ সিরিয়াস। মধুচন্দ্রিমায় যেতে আমার আপত্তি নেই। আর মধুর প্রতিশোধ মধুচন্দ্রিমায়। আমি আবার ঋণ রাখি না, শোধবোধ। বলেই গুনগুন করে বেরিয়ে গেল ইমরোজ। রাত্রি ইমরোজের বালিশ মেঝেতে ছুঁড়ে মারলো। প্রবল রাগে ফুঁসছে সে। বদের হাড্ডির পেটে পেটে যে এমন শয়তানি, এটা সে আগেই জানতো। আজ নিশ্চিত হলো। শোধবোধ? আমিও ঋণ রাখি না ইমরোজ। সুদ সমেত ফেরত নেবার জন্য প্রস্তুত থাকুন। তোর মধুচন্দ্রিমায় যদি আমি করলা তেতো না মেশাই তো আমার নামও রাত্রি নয়। রাত্রি না থাকায় বাড়িটা ভীষণ খালি খালি লাগে। মায়া রাত্রির পছন্দের কিছু খাবার রান্না করেছেন। উৎপলকে ডেকে বললেন, এগুলো রাত্রিকে দিয়ে আসবি। আমি ওদের আসতে বললেই তো হতো মা। সে বলা যেত। আনোয়ারা আপা সবসময় আসেন না, এটা স্বাভাবিক। তুই দিয়ে আয় বরং। উৎপল সংকোচ নিয়ে রাজি হলো। ওই বাড়িতে এখন সবাই আছে। সবার সামনে ইপসিতার সাথে কথা বলতে গেলে যদি ধরা পড়ে যায়। উৎপল কল দিল ইপসিতাকে, সে ধরলো না। আজ দুপুরে ঝগড়া হয়েছে। ওই বাড়ি গিয়ে কলিং বেল চাপতে ইপসিতাই দরজা খুলে দিল। উৎপল কথা বলতেই যাচ্ছিল, ইপসিতা ইঙ্গিতে ভেতরে দেখিয়ে গলা উঁচিয়ে বলল, আরে ভাইয়া, আপনি আসুন আসুন, কেমন আছেন? প্রেমিকার মুখে ভাইয়া ডাক শুনে উৎপল একটা ধাক্কা খেলো। মনে হলো কোনো দুঃস্বপ্ন দেখেছে। এত কিছু থাকতে শেষ পর্যন্ত ভাইয়া? ইমরোজ এগিয়ে এলো। আরে উৎপল, এসো এসো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। তুমি তো আসোই না বাসায়। ওর বসার ঘরে এসে বসলো। আন্টি কেমন আছেন? মা ভালো আছে। আর রাত্রি কোথায়? ও ভেতরে, তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। উৎপল খাবারগুলো ইপসিতার হাতে দিয়ে বলল, এগুলো রাখুন, মা পাঠিয়েছে আপনাদের জন্য। ইমরোজ উঠে দাঁড়িয়েছিল, বলল, ইপসিকা আপনি বলছো? ও ছোট মানুষ। উৎপল বলল, ছোট হোক, উনি একজন ভদ্র মহিলা। প্রথমেই তুমি বলাটা। ইপসিতা কটমট করে ওর দিকে তাকালো। ভদ্র মহিলা? ইমরোজ ভেতরে যেতেই ইপসিতা ফিসফিস করে দাঁতে দাঁত চেপে বলল, আমি ভদ্র মহিলা? ফাইজলামো হচ্ছে। আমি যদি ভাইয়া হতে পারি, তোমাকে ভদ্র মহিলা বলেছে, আপু বলেনি। এটাই ভাগ্য। আরো কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যে রাত্রি এসে উচ্ছ্বসিত গলায় বলল, ভাইয়া। উৎপল উঠে বোনকে ভালো মতো দেখে ওর মাথায় হাত রেখে বলল, কেমন আছিস? তুমি কেমন আছো সেটা বলো। আমাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে গিয়েছিলে, এখন তো মনে হয় বিন্দাস আছো। উৎপল আজ আর খুনসুটি করলো না। তোকে ছাড়া বাড়িটা ভীষণ খালি খালি লাগে রে। রাত্রি উৎপলের
কাঁধে মাথা রাখলো, চোখে পানি চলে আসছিল, সেটাকে কোনো মতে প্রবোধ দিয়ে বলল, এখন তো তোমাকে আর আমার জন্য চকলেট আনতে হয় না। উৎপল পকেট থেকে চকলেটের বক্সটা বের করে রাত্রির হাতে দিল। প্রতিদিন এনে জমিয়ে রাখি, আজ একেবারে দিলাম। এতদিনের অভ্যাস কি এত সহজে ভোলা যায় বল? ভাবি, তুমি এখনো চকলেটের বায়না করো? ওর কাছে সারা জীবন করব। কিছু জিনিস বদলাতে ইচ্ছে করে না, ধরে রাখতে ইচ্ছে করে। বড় হয়ে গেলেও ছেলেবেলা গায়ে মেখে রাখতে ভালো লাগে। কি কিউট ব্যাপার। ইপসিতার কথায় রাত্রি হেসে উৎপলকে বসতে বলে নিজেও পাশে বসলো। ইমরোজ রাত্রিকে পাঠিয়ে মায়ের ঘরে যাচ্ছিল তাকে ডাকতে, কিন্তু ভাই বোনের মিষ্টি আদুরে আবদার ভরা খুনসুটি দেখে কেন জানে না দাঁড়িয়ে পড়লো। প্রথমে চকলেটের আবদার শুনে বিরক্ত হয়েছিল, পরে কেন যেন ভীষণ ভালো লাগলো। রাত্রিকে সবসময় ডাকাবুকো দেখে অভ্যস্ত ইমরোজ। এই ইমরোজের ভেতরে যে এমন শিশু সুলভ আর একটা রাত্রি আছে, এটা ওকে চমৎকৃত করেছে। সেও ইপসিতাকে ভীষণ ভালোবাসে, কিন্তু এভাবে সেটা প্রকাশ করতে পারে কি উৎপলের মতো? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আনোয়ারার কথায় সম্বিত ফিরে আশেপাশে তাকিয়ে দেখলো সবগুলো চোখ ওর দিকেই তাকিয়ে আছে। সে বলল, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম মা। ইপসিতা আর উৎপল পুরো সময়টা তথস্থ করে রইল। কোনোভাবেই ধরা পড়া যাবে না। উৎপলকে কিছুতেই না খাইয়ে ছাড়লেন না আনোয়ারা। খাবার সময় মা উৎপলের পেটে মাছ তুলে দিচ্ছিলেন। ইপসিতা প্রায় বলেই ফেলতে যাচ্ছিল উৎপল মাছ খায় না। এই যাত্রায় রাত্রির জন্য বেঁচে গেল। সেই বলল কথাটা, উৎপল তো আপনি তুমি গুলির ফেলছিল বারবার। ইপসিতার মাঝে মধ্যে ভাইয়া ডাকটাই যত নষ্টের গোড়া। এত কাঠখড় পরিয়ে মিশন বিবাহ সাকসেসফুল করেছে কি ওর মুখে ভাইয়া ডাক শোনার জন্য? ইপসিতাকে মেসেজে বলেছে, খবরদার ভাইয়া বলবে না। ভদ্রমহিলা বললে কেন? এখন তো শুনতেই হবে। কোনো মানে হয়? তবে এত কিছুর মধ্যে একটা খবর শুনে ভালো লাগলো। রাত্রি আর ইমরোজ মধুচন্দ্রিমায় যাচ্ছে। মধুচন্দ্রিমায় যাবার প্রস্তুতি হিসেবে রাত্রি হাতে জরুরি কাজগুলো গুছিয়ে নিচ্ছে। যেই বিয়েগুলো প্রায় গুছিয়ে এনেছে সেই ক্লায়েন্টের সাথে মিটিং সারলো। মিটিং প্রায় শেষ পর্যায়ে, তখন ইমরোজ কল করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।